কোনো ইমেল অ্যাড্রেসে কোনো স্যার, আমি ভুল না আপনার হয় গুলিয়া ম্যাডাম পাওয়ার কথা। যে মেসেজটা পাঠায় ওখান থেকে আপনার নোটিফিকেশনটা পেয়েছি আপনার ক্লাস আছে আজকে। রাশিদ ভাই, আপনি একটু কাইন্ডলি একটু গ্রুপে দিয়ে দিয়ে ডিসকাশন গ্রুপে দিয়ে। আপনারা কি আপনারা কি কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছেন? একটা ডিসকাশন গ্রুপ আছে। আচ্ছা, জি স্যার, জি স্যার। যদি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে থাকে ওই গ্রুপে দিয়ে দিবেন ইনশাআল্লাহ, তাহলে যদি কেউ নাও পেয়ে থাকে সে পেয়ে যাবে। স্যার আগের দুটো আপনার যে ক্লাস নোট ওগুলা গ্রুপে দেওয়া আছে স্যার, কেউ গ্রুপে গেলে ওটা পেয়ে যাবে। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা মূল আলোচনায় চলে যাই। ইলিগাল স্ট্রাইক অ্যান্ড ইলিগাল লকআউট। একটা স্ট্রাইক বা একটা স্ট্রাইক বা লকআউট কখন ইলিগাল, অর্থাৎ আইন তখন পারমিট করবে না, সেটাই আলোচনা করবো। যে এ স্ট্রাইক অর লকআউট শ্যাল বি ইলিগাল ইফ, যদি যদি কি হয়, ইফ ইট ইজ ডিক্লেয়ার্ড, কমেন্সড অর কন্টিনিউ without giving to the other party to the dispute a notice of a strike or lockout in the manner prescribed by rules, or before or after the date specified in such notice or while proceeding remains pending. এটা বড় বড়, আমি আস্তে আস্তে বলি। যদি কোনো স্ট্রাইক বা লকআউট যদি কোনো স্ট্রাইক বা লকআউট ডাকা হয়, ডিক্লেয়ার হয় বা আরম্ভ হয় বা কন্টিনিউ করা হয় অপর পক্ষকে না জানিয়ে। আমরা আলোচনায় পড়েছিলাম যে কোনো একটা ডিসপিউট রেইজ হলে লিখিতভাবে জানাতে হবে, জানানোর পরে অপর পক্ষ 15 দিনের মধ্যে একটা মিটিং এর অ্যারেঞ্জ করবে। যদি মিটিং অ্যারেঞ্জ না করে তাহলে ওইখান থেকে আবার নোটিশ দিয়ে শুরু করতে হবে স্ট্রাইক বা লকআউট, অথবা মিটিং অ্যারেঞ্জ করলে 1 মাসের মধ্যে একটা সমাধানে আসবে। 1 মাসের মধ্যে সমাধান না আসলে একটা এগ্রিড আপন টাইমের মধ্যে সমাধানে আসতে হবে। যদি সেটাও না হয় তাহলে চলে যাবে হলো কনসিলিয়েটরের কাছে। কনসিলিয়েটর যদি ফেইল করে সে একটা ফেইলিওর সার্টিফিকেট দেবে। ফেইলিওর সার্টিফিকেট পাওয়ার 15 দিনের মধ্যে একটা অপর পক্ষকে জানাতে হবে লিখিতভাবে যে এই নোটিশ সার্ভ করার 7 দিন পরে বা কিন্তু 15 দিনের মধ্যে আমরা স্ট্রাইক বা লকআউট করতে যাচ্ছি। এই নোটিশটা যদি না দেওয়া হয় বা পূর্বে যে সমস্ত নোটিশের কথা বলা হয়েছে এই নোটিশগুলি যদি না দেওয়া হয়, অথবা অথবা এই যে 7 দিনের কথা বলা হয়েছে বা 15 দিনের কথা বলা হয়েছে এর আগে বা পরে যদি স্ট্রাইক শুরু হয় বা শুরু করে দেয়, অথবা কোনো একটা ডিসিশন পেন্ডিং রয়েছে বা কোনো একটা মামলার রায় চলমান রয়েছে, এরকম কোন সময় যদি স্ট্রাইক বা লকআউট কল করা হয় সেটাকে অবৈধ বলা হবে। অর্থাৎ 3টা কারণ। একটা হলো যদি নোটিশ না দেওয়া হয়, নাম্বার 2 যদি নির্দিষ্ট সময়ের আগে বা পরে যদি স্ট্রাইক বা লকআউট কল করা হয়, অথবা যদি কোনো মামলার রায় চলমান থাকে ওই চলমান সময়ের মধ্যে যদি স্ট্রাইক বা লকআউট কল করা হয়। এই 3টা কারণ যদি হয়ে থাকে তাহলে এই স্ট্রাইক বা লকআউটকে ইলিগাল বলা হবে। আপনারা মনে রাখবেন যে 3টা কারণ যদি কমপ্লাই না করে তাহলে একটা স্ট্রাইককে বা একটা লকআউটকে ইলিগাল বলা হবে। নাম্বার 1, যদি নোটিশ না দেওয়া হয়। নাম্বার 2, যদি নির্দিষ্ট সময়ের আগে বা পরে সেটা শুরু করা হয়। নাম্বার 3, যদি কোনো মামলার রায় চলমান থাকে ওই চলমান সময়ের মধ্যে যদি স্ট্রাইক বা লকআউট ডাকা হয় তাহলে সেটাকে ইলিগাল বলে। এবার আমরা বিতে আসি। ইফ ইট ইজ ডিক্লেয়ার্ড, কমেন্সড অর স্যার আমার কন্টিনিউড। কোশ্চেন ছিল স্যার। বলেন। এই ক্ষেত্রে যে একটা নির্দিষ্ট নোটিশের ডেট দিল তার স্পিড করে পুলিশ সমস্যাটা কোথায় বলতো না? আগে বলে ঠিক আছে, 7 দিনের আগে সে করলো, কিন্তু আফটার সমস্যাটা পরবর্তী হলো যে আইন যখন যেটা সমস্যাটা এইখানে হলো যে এর মধ্যে সে অর্গানাইজড হতে পারে নাই ধরে নেওয়া হলো, বা এক পক্ষ জানালো অপর পক্ষকে, অপর পক্ষ সে ধরে নিবে যে এর মধ্যে একটা স্ট্রাইক বা লকআউট হবে, সে ওই ধরনের একটা প্রস্তুতিও হয়তো নিতে পারে। কিন্তু সে যথাসময়ের মধ্যে যদি না করতে পারে
তাহলে সে ওই প্রস্তুতিটা থেকে আগেই নিজেকে গুটায় নেবে যে এ তো ডাকতেই পারে নাই, তার মানে কি তার নিজের যে প্রস্তুতিটা সেই মানে প্রস্তুতিটা সে যথাযথভাবে নিতে পারে নাই, হুইমসিক্যালি ডেকে দিছিল। এই কারণে এই সময়ের পরে গিয়ে আর ডাকলে কাজ হবে না। জি স্যার, বুঝতে পারছি। জি। থ্যাংক ইউ। নাম্বার 2, ওয়েলকাম। If it is declared commence or continue in consequence of an actual dispute raised in a manner than observing the procedure. এখন প্রসিডিউরটা কি বলা হয়েছিল? বলা হয়েছিল যে একটা লকআউট বা স্ট্রাইক ডাকতে হলে একটা প্রসিডিউর আছে। প্রসিডিউরটা কি মনে আছে আপনাদের কারো? মনে থাকার কথা না, আমি বলছি শোনেন। প্রথমত, যে পক্ষ সমস্যায় আছে সে অপর পক্ষকে চিঠির মাধ্যমে জানাবে বা প্রতিনিধির মাধ্যমে চিঠি দিয়ে জানাবে যে আমরা এই সমস্যায় আছি। তখন অপর পক্ষ ওই সমস্যাটা জানার পরে তারা একটা উদ্যোগ নিবে 15 দিনের মধ্যে যে অপর পক্ষকে ডেকে মিটিং করে সমস্যাটার সমাধান করা। যদি যদি মিটিং না ডাকে তাহলে তো ওখানেই শেষ। আর যদি ডাকে তাহলে 1 মাসের মধ্যে অথবা তারা দুপক্ষ মিলে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্যাটা সমাধান করবে। যদি করতে না পারে তাহলে যাবে প্রসিকিউটরের কাছে। প্রসিকিউটর কি হবে, 10 দিন থেকে শুরু করে 1 মাসের মধ্যে একটা সমাধানে যাওয়ার চেষ্টা করবে। সেটা যদি না পারে তাহলে সে না পারার 3 দিনের মধ্যে একটা ফেইলিউর সার্টিফিকেট দেবে। এই ফেইলিউর সার্টিফিকেট পাওয়ার 15 দিনের মধ্যে যে পক্ষ সমাধানে আসতে পারেনি অপর পক্ষে জানাবে যে আমরা 7 দিন থেকে 15 দিনের মধ্যে স্ট্রাইক বা লকআউটে যাব। এই যে প্রসিডিউরটা, এই টোটাল প্রসিডিউরটা যদি ফলো করা না হয় আর যদি একটা স্ট্রাইক বা লকআউট ডাকা হয় সেটাকে ভয়েড বলা হবে, সেটাকে ভ্যালিড বা লিগ্যাল বলা হবে না। এবার নাম্বার সি, if it is continued in contravention of an order made for prohibition. মনে করেন যে পক্ষ নোটিশ দিল যে আমরা স্ট্রাইক বা লকআউটে যাব, অপর পক্ষ কি করলো, হাইকোর্টে রিট করে এর উপরে একটা নিষেধাজ্ঞা নিয়ে আসে। এই নিষেধাজ্ঞা চলাকালীন যদি কোনো স্ট্রাইক বা লকআউট ডাকা হয় সেটাও ইলিগ্যাল হবে। নাম্বার ডি, if it is declared commenced or continued during the period in which a settlement or award is in operation in respect of the matter covered by such settlement or award. এইটা একটু কি, যে আমরা জানি যে একটা ডিসপিউট সেটেল হতে পারে কয়েকটা ধাপে গিয়ে সেটেল হতে পারে। প্রথমত হতে পারে দুই পক্ষ মিলে সমাধানের মাধ্যমে একটা সেটেলমেন্ট হতে পারে। তখন তারা বলতে পারে যে এই সেটেলমেন্টটা ভ্যালিড থাকবে 2 বছর বা 3 বছর, যাই হোক, সাধারণত 2 বছরের কথা বলা থাকে, 2 বছর ভ্যালিড থাকবে। তারপরে যদি সেটা না হয় প্রসিকিউটর করে দিলে সেটাও তার 31 মাস ভ্যালিডিটি দিবে। আরবিট্রেটরের কাছে গেলে সেও একটা ভ্যালিডিটি দিবে। যদি লেবার কোর্টে যায় সেখানেও একটা ভ্যালিডিটি থাকবে। এখন ওই সেম ইস্যুতে মনে করেন 2 বছরের ভ্যালিডিটি দেওয়া হবে, ওই একই ইস্যু, এই ভ্যালিড পিরিয়ড থাকাকালীন সময়ে যদি সেম ইস্যুতে আবার স্ট্রাইক ডাকা হয় সেটাকেও ইলিগাল বলা হবে। তাহলে আমরা দেখতে পেলাম যে একটা স্ট্রাইক বা লকআউট সাধারণত 4টা কারণে ইলিগাল বা ভয়েড হয়। প্রথমত হলো যদি অপর পক্ষকে নোটিশ না দেয় এবং নির্দিষ্ট সময়ের আগে পরে শুরু করে, অথবা যদি কোনো প্রসিডিং চলমান থাকে সে সময়। বিতে আছে যদি যে ফর্মাল প্রসিডিওর ফলো করে একটা স্ট্রাইক বা লকআউট ডাকতে হয় সেটা যদি অবজার্ভ না করা হয়। 3 নাম্বার, যদি প্রহিবিশন থাকে, নিষেধাজ্ঞা থাকে, ওই নিষেধাজ্ঞা থাকাকালীন সময় যদি ডাকা হয়। নাম্বার 4 হলো একই বিষয়ে কোনো রায় চলমান বা অ্যাওয়ার্ড বা সেটেলমেন্ট চলমান থাকে, কোনো নির্দিষ্ট সময় বলা থাকে, ওই সময়ের মধ্যে কোনো স্ট্রাইক বা লকআউট ডাকলে সেটাকেও ইলিগাল বলা হবে। পরীক্ষায় প্রায়শই আসে, আন্ডার হোয়াট সার্কামস্টান্সেস an strike or lockout shall be considered illegal, অথবা যদি এরকম বলে দেয় যে when a strike or lockout
shall be considered discussed under section 227. একই উত্তর, এটা আমাদের যে লেবার এর 227 ধারায় এই বিষয়গুলি বলা রয়েছে। এখন যদি কেউ ইলিগাল স্ট্রাইক, ইলিগাল লকআউট ডেকে থাকে, তাহলে তার পেনাল্টি কি হবে? পেনাল্টি হবে, যদি কোনো ওয়ার্কার বা গ্রুপ অফ ওয়ার্কার বা তাদের প্রতিনিধি যদি কোনো ইলিগাল স্ট্রাইক ডাকে, যে সমস্ত কারণে একটা স্ট্রাইক ইলিগাল হয়, এই কারণে যদি কেউ কোনো স্ট্রাইক ইলিগাল হয়ে যায়, তাহলে কি হবে? ওই ব্যক্তির বা ওই গ্রুপ অফ ব্যক্তির 1 বছরের জেল অথবা 5,000 টাকা ফাইন অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। দণ্ড হতে পারে কি? 1 বছরের জেল হতে পারে, অথবা 5,000 টাকা জরিমানা হতে পারে, অথবা দণ্ড হতে পারে। ঠিক একইভাবে যদি কোনো এমপ্লয়ার বা মালিক পক্ষ থেকে কোনো ইলিগাল লকআউট করে থাকে, তার ক্ষেত্রেও সাজার পরিমাণ একই, 1 বছরের ইমপ্রিজনমেন্ট, 5,000 টাকা জরিমানা, অথবা এর যে কোনো একটা অথবা উভয় দণ্ড হতে পারে। এবার একদম এই স্ট্রাইক লকআউট শেষ, আমরা একটু নতুন ইস্যুতে চলে আসব। প্রসিডিউর ফর টার্মিনেশন অফ অ্যান এমপ্লয়ি। আমাদের এই মুহূর্তে আমাদের 51 জন রয়েছে আমাদের পার্টিসিপেন্ট। 51 জনের মধ্যে আমি একটু কাউকে কাউকে জিজ্ঞেস করব যে আপনারা একটু বলবেন। মিলন কুমার দাসকে কথা শুনতে পাচ্ছেন? মিলন, আপনি কি কথা শুনতে পাচ্ছেন? অ্যাক্টিভ দেখা যাচ্ছে। মোজাম্মেল হোসাইন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মোজাম্মেল, ভালো আছেন আপনি? স্যার আছি আলহামদুলিল্লাহ। স্যার আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি কোথায় জব করেন? স্যার আমি একটা লিস্টেড কোম্পানিতে আছি, কোম্পানি সেক্রেটারি হিসেবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আহ, এই জবের সুবাদে বিভিন্ন সময় আমরা শুনি যে টার্মিনেশন, তাই না? জি স্যার। টার্মিনেশন শব্দটা আমরা শুনে থাকি। এখন টার্মিনেশন বলতে আমরা কি বুঝি? স্যার ওনাকে চাকরি থেকে অব্যাহতি দেয়া, এটা উনি স্বেচ্ছা না, এটা এমপ্লয়ারের ইচ্ছায় ওই এমপ্লয়িকে চাকরি থেকে অব্যাহতি দেয়া। এমপ্লয়ির ইচ্ছায় না অনিচ্ছায়? এমপ্লয়ির অনিচ্ছায়, এমপ্লয়ারের ইচ্ছায়। এমপ্লয়ারের ইচ্ছায় আর এমপ্লয়ির অনিচ্ছায় তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়াকে আমরা বলে থাকি হলো টার্মিনেশন। সুন্দর একটা কথা। এরপরে আক্তার মাহমুদ। আক্তার মাহমুদ, আমাকে শুনতে পাচ্ছেন? আক্তার মাহমুদ শুনতে পাচ্ছে না। মাইদুল হায়দার শুনতে পাচ্ছেন? জি স্যার, আমি শুনতে পাচ্ছি আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাইদুল, আপনি কেমন আছেন? স্যার আমি আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি স্যার। আপনি ভালো আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ। আপনার এই যে ফেলো ফ্রেন্ড যে কথা বললো, আপনি কি এর সাথে একমত যে টার্মিনেশন হলো এমপ্লয়ারের ইচ্ছায় আর এমপ্লয়ির অনিচ্ছায় তাকে চাকরি থেকে অব্যাহতি করাকে টার্মিনেট বলা হয়? এর সাথে কি একমত? জি স্যার, আমি যতটুকু জানি বিষয়টা তো এরকমই, যে কাউকে বরখাস্ত করা, হয়তোবা সে কোনো অপরাধ করেছে, যেই কারণে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হচ্ছে আর কি, এরকমই তো
মানে আমার যতটুকু কনসেপ্ট স্যার। ভেরি গুড। এর সাথে আপনি কিছু যোগ বিয়োগ করতে চাচ্ছেন? স্যার টার্মিনেশনের করার আগে তো নিশ্চয়ই একটা তদন্ত প্রসিডিওর বা এই ধরনের কিছু বিষয় হওয়ার পরেই বোধহয় করা হয় আর কি। আচ্ছা, আমাদের সাথে যুক্ত আছেন মোহাম্মদ শরীফ হোসাইন, সিইসিএম। শরীফ, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, কেমন আছেন আপনি? জি স্যার, আছি আমি। আলহামদুলিল্লাহ। আপনি প্রায় একই রকম কথা বললেন টার্মিনেশন নিয়ে, আপনি কোনো ভিন্ন মত বা এর সাথে কোনো যোগ করতে চাচ্ছেন? আমাকে কি শোনা যাচ্ছে? স্যার হ্যাঁ, একটু শোনা যাচ্ছে। নেটওয়ার্ক ডিস্টার্ব করছিল মনে হয়, মাঝখানে শুনতে পারি নাই। প্রথম যেটা শুনছিলাম টার্মিনেশন হচ্ছে মানে এমপ্লয়ারের অনিচ্ছাতেই হয় আর কি, মানে কোম্পানি ডিসাইড করে যে আসলে তাকে টার্মিনেট করবে। যাক, আলহামদুলিল্লাহ। মোহাম্মদ সাজ্জাদ হোসাইন হ্যান্ড রাইজ করেছেন। সাজ্জাদ, আসসালামু আলাইকুম, কেমন আছেন? স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার এখানে ওয়ালাইকুম আসসালাম। টার্মিনেশন হচ্ছে কোনো মালিক পক্ষ কোনো যুক্তি না দাঁড় করায় যদি কোনো শ্রমিক বা কাউকে যদি সূচিত করে তার জন্য টার্মিনেশনটা হয়, যার জন্য আপনার নোটিশ অথবা নোটিশ পেয়ে আপনার মালিককে করতে হবে। আচ্ছা, হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ, আপনারা চারজনে উত্তর করেছেন, চারজনের উত্তরটাই সঠিক, তবে আংশিক। মানে স্যার আমি কিছু বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, মহিজ, বলুন প্লিজ। স্যার টার্মিনেশনটা হচ্ছে মালিক বাদ দিতে পারে, কিন্তু তাকে তার সুবিধা পর্যাপ্ত দিয়ে তাকে বাদ দিতে হবে। সাপোজ হঠাৎ মালিকের প্রয়োজন হচ্ছে, তাকে ভাল লাগতেছে না, তাকে বাদ দিতে পারি, তাহলে তাকে 4 মাসের তার বেসিক এবং অন্যান্য আদার সুবিধা দিয়ে তখন তাকে বাদ দিতে হয়। আর যদি তার কোনো ত্রুটি থাকে সেক্ষেত্রে তো তাকে তার টার্মিনেশন, সেক্ষেত্রে তাকে তো ফৌজদারি আইনে বাদ দিতে পারে, সেটা তো অন্য বিষয়। আমি কনসেপ্ট এরকম জানতাম একটু। ফৌজদারি বা হ্যাঁ, দেওয়ানি যেটাই হোক না কেন সেক্ষেত্রে এটা তো যদি হয় তাহলে তো ডিসিপ্লিনারি অ্যাকশনে চলে যাবে। এতে হ্যাঁ সেটা অন্য জায়গা, টার্মিনেশনের ক্ষেত্রে তো সে আদার্স। হ্যাঁ, টার্মিনেশনে কোনো ক্লজ লাগে না, কোনো কিছু লাগে না, মালিক ইচ্ছা হলে রাখবে না হলে হ্যাঁ, রাখবে না। কিন্তু 4 কিন্তু মাস তাকে তাকে হয়তো 4 মাস আগে নক করতে হবে, আর যদি ইনস্ট্যান্ট বাদ দিতে হয় তাহলে তাকে 4 মাসের যে সুবিধা আছে 120 দিনের, সেটা তাকে দিয়ে তখন তাকে ইনস্ট্যান্ট বাদ দিতে পারে। হ্যাঁ, থ্যাংক স্যার ইউ। স্যার হ্যাঁ, আমার মতামত হচ্ছে স্যার টার্মিনেশন অফ ফ্রম সার্ভিস স্যার দুই পক্ষ থেকে হইতে পারে স্যার, এমপ্লয়ের পক্ষ থেকে হইতে পারে, এমপ্লয়ারের পক্ষ থেকে হইতে পারে। হ্যাঁ, তোফাজ্জল বলছেন, তাই তো? জি স্যার। থ্যাংক স্যার ইউ। আমি জানি, স্যার আমি যতটুকু জানি হচ্ছে নোটিশ পিরিয়ডের সমপরিমাণ অর্থ মালিক যদি হচ্ছে নোটিশ পিরিয়ড না দেয়, নোটিশ পিরিয়ডের সমপরিমাণ অর্থ হচ্ছে যে এমপ্লয়িকে দিতে হবে, প্লাস হচ্ছে তার প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি যা হয়, মানে সে যদি পায় তা হচ্ছে তাকে অধিক পরিমাণে দিতে হবে। আর যদি এমপ্লয়ি যদি নোটিশ পিরিয়ডের আগে যদি হচ্ছে মানে সে নোটিশ পিরিয়ডের সময়টুকু যদি মালিক পক্ষকে না দেয়, তাহলে হচ্ছে সে নোটিশ পিরিয়ডের সমপরিমাণ অর্থ মালিক পক্ষকে দিয়ে চাকরি থেকে যেতে পারবে। হ্যাঁ, ভেরি গুড। আপনার এবার মোটামুটি আপনাদের কথায় আহ, দুদিকের বিষয়টাই চলে আসছে। আমি এইটা ফ্লোরে ওপেন করার উদ্দেশ্য হলো, আমাদের সমাজে একটা প্রচলিত কথা যে টার্মিনেশন শব্দটা শুনলেই আমরা আঁতকে উঠি, তাই না? টার্মিনেশন জি স্যার। শব্দটা শুনলেই আমরা আঁতকে উঠি এই ভেবে যে এই লোকটা কোনো অপরাধ করছে, তাই তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এটাই বুঝি আমরা টার্মিনেশন, সাধারণ কথায়, তাই না? কিন্তু জি স্যার, আমরা টার্মিনেশন, এটাই মনে করি। আচ্ছা, এটা এটা হলো ওয়ান সাইড, টার্মিনেশনের ওয়ান সাইড। অ্যানাদার একটা সাইড আছে, সেটা নিয়েও আমরা আলোচনা করব। এই যে একটা লেম্যানের মতো যে একটা কনসেপ্ট নিয়ে আমরা এতদিন ছিলাম, এই লেম্যান কনসেপ্টটা দূর করাটাই আজকে, এই জন্য আপনাদের কাছে এই ফ্লোরে ছেড়ে দিলাম যে আপনাদের ফ্লোর থেকে কোন ধরনের ফিডব্যাক আসে একটু জেনে নেই, যে টার্মিনেশন সম্পর্কে আমাদের ধারণাটা কি। এটা মোদ্দা কথা, আমাদের 90 বা 95% মানুষের এই ধারণা যে টার্মিনেশন বলতে বুঝি যে এমপ্লয়ি কোনো অপরাধ করছে, অপরাধ করুক বা না করুক, মালিক পক্ষের রোষানলে করেছে, তাই তাকে চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছে, এটার নাম টার্মিনেশন। এটা হলো আমাদের জেনারেল কথা, লেম্যানের কথা। কিন্তু
লেবার লয়ে বা ইন প্র্যাকটিস যেটা হয়, টার্মিনেশন শব্দের বাংলা অর্থ হলো সেপারেশন বা কাট অফ করা। এখন এই কাট অফটা হতে পারে আইদার বাই দ্য এমপ্লয়ার অর বাই দ্য এমপ্লয়ি। এমপ্লয়ি কর্তৃকও হতে পারে, এমপ্লয়ার কর্তৃকও টার্মিনেশন হতে পারে। এখন একটা প্রতিষ্ঠান থেকে একজন ওয়ার্কারের যে কোনো ওয়েতেই চাকরি চলে যাক, সেটা তার ইচ্ছায় হোক বা মালিকের ইচ্ছায় হোক, যে কোনো ওয়েতেই চাকরি চলে যাক না কেন, এর একটা সাধারণ নাম হলো টার্মিনেশন। টার্মিনেশন একটা সাধারণ নাম। এই টার্মিনেশনের অনেক টাইপ আছে। এই টাইপগুলির মধ্যে আছে যেমন হলো ডিসমিজাল, ডিসচার্জ, রিট্রান্সমেন্ট, তারপরে রেজিগনেশন যেটা এমপ্লয়ার কর্তৃক দেওয়া হয়, তারপরে হতে পারে আর্লি রিটায়ারমেন্ট হতে পারে, ফার্স্ট রিটায়ারমেন্ট হতে পারে, রিমুভাল হতে পারে। এইরকম নানা টুলস আছে। এই সম্পূর্ণ বা সমগ্র টুলের পরে একটা সাধারণ নাম হলো টার্মিনেশন। এই টার্মিনেশনের আন্ডারে হলো এই সমস্ত টুলগুলি। তাহলে টার্মিনেশন এর একটা আমরা সহজ সরল উত্তর হলো, টার্মিনেশন হলো যে কোনো উপায়ে একটা প্রতিষ্ঠান থেকে কোনো এমপ্লয়ির চাকরিটাকে কাট অফ করে ফেলা। এটা হতে পারে এমপ্লয়ির ইচ্ছায়, হতে পারে মালিকের ইচ্ছায়, যে যারই ইচ্ছায় হোক না কেন, যে কোনো মাধ্যমেই হোক না কেন, প্রতিষ্ঠান থেকে তার যে কন্ট্রাকচুয়াল বা এমপ্লয়মেন্ট রিলেশনশিপটা, এই রিলেশনশিপটা কাট অফ হয়ে যাওয়ার নামই হলো টার্মিনেশন। এই বিষয়টা আপনারা এখন বুঝতে কোনো অসুবিধা হলো কিনা যে টার্মিনেশন কাকে বলে? স্যার এমপ্লয়ি যখন দিচ্ছে তখন তো সে রেজিগনেশন দিচ্ছে, রেজিগনেশন দিচ্ছে। Resignation itself is a termination. This termination is done by the employee. আর ওই এমপ্লয়িকে যখন এমপ্লয়ার নানা উপায়ে ছাঁটাই করে দেয়, বাদ দিয়ে দেয়, ওটার নামও টার্মিনেশন। তার বিভিন্ন নাম হতে পারে, ডিসমিজাল হতে পারে, রিমুভাল হতে পারে, রিট্রান্সমেন্ট হতে পারে, ডিসচার্জ হতে পারে, নানা ওয়ে আছে। এই ওয়েটাকেও টার্মিনেশন বলা হয়। টার্মিনেশন হলো একটা সাধারণ, ওই যে দেখেন ওষুধের বিভিন্ন ব্র্যান্ড নেম থাকে, কিন্তু তারপরেও একটা এর যে উপাদানগত একটা নাম আছে, এই টার্মিনেশন জেনেরিক। হ্যাঁ, এই এই সেপারেশনের জেনেরিক নাম হলো টার্মিনেশন। তাহলে আমরা আজকের পর থেকে আশা করি টার্মিনেশনের যে একটা ন্যারো ডেফিনেশন নিয়ে আমরা ছিলাম, এটা হয়তো আর থাকবে না। যে টার্মিনেশন হলো, এটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। টার্মিনেশন শুনলেই আমরা নেগেটিভ বলবো না, এক অর্থেই যে আগে বুঝতে হবে যে কজটা কি। কজটা বুঝলেই বুঝতে পারবো যে এই টার্মিনেশনটা পজিটিভ টার্মিনেশন নাকি নেগেটিভ টার্মিনেশন। তো এবার আমরা আসি প্রসিডিওর ফর টার্মিনেশন অফ অ্যান এমপ্লয়ি। তার মানে একজন এমপ্লয়িকে যদি টার্মিনেট করা হয়, সেই টার্মিনেশনটা অবশ্যই করবে কে? এমপ্লয়ার বা মালিক। তাহলে করতে হলে কি হবে? প্রথমত হলো, কোনো মালিক যদি কোনো এমপ্লয়িকে টার্মিনেট করতে হয় চায়, এবং সেই এমপ্লয়ি বা ওয়ার্কার যদি পার্মানেন্ট ওয়ার্কার হয়, যদি হয়, তাহলে তাকে 120 days নোটিশ দিতে হবে। কি বলা হয়েছে? দি টার্মিনেশন অফ এ পার্মানেন্ট ওয়ার্কার মে বি the employment of a permanent worker may be terminated by an employer by giving him a notice in writing of 120 days if he is monthly rated worker. যদি সে মাস ভিত্তিক বেতন পায়, তাকে টার্মিনেট করতে হলে 120 দিনের নোটিশ দিতে হবে। আর অন্যান্য ওয়ার্কারদের ক্ষেত্রে দিতে হবে 60 ডেজের, যদি পার্মানেন্ট হয়ে থাকে। আর যদি টেম্পোরারি ওয়ার্কার হয়, আর ওই টেম্পোরারি ওয়ার্কারের যদি বেতন মান্থলি ভিত্তিতে দেওয়া হয়, তাহলে তাকে 30 দিনের দিতে হবে। আর ওই টেম্পোরারি ওয়ার্কার যদি অন্য কোনো মাধ্যম মানে ডেইলি বেসিস হয়ে থাকে বা উইকলি বেতন দেওয়া হয়, এরকম যদি তার বেতন সাইকেলটা যদি ডেইলি বা উইকলি বা ইয়াতে হাফ মান্থলি হয়ে থাকে, সেক্ষেত্রে তাকে 14 ডেজের নোটিশ দিয়ে এমপ্লয়ার টার্মিনেট করে তাকে দিতে পারে। অর্থাৎ এখানে শুধু নোটিশের কথা বলছে। নোটিশটা যদি না হয় তাহলে কি হবে, আমরা সেটা পরে আসবো।
এই পার্মানেন্ট ওয়ার্কার হলে যদি মান্থলি বেসিসে স্যালারি হয় 120, যদি অন্যান্য পার্মানেন্ট ওয়ার্কারদের জন্য 60 ডেজ, আর টেম্পোরারি ওয়ার্কার যদি মান্থলি বেসিস স্যালারি হয় 30 দিন এবং আদার্স ওয়ার্কারের জন্য 14 দিন। এই 14 দিনের নোটিশ দিয়ে এমপ্লয়ার একজন এমপ্লয়িকে টার্মিনেট করতে পারবে। এবার আসি কম্পেনসেশন। কম্পেনসেশন ফর টার্মিনেশন অর রাইট অফ আ টার্মিনেটেড এমপ্লয়ি। একজন এমপ্লয়ি যদি টার্মিনেট হয় তাহলে তার রাইটটা কি, অথবা একজন এমপ্লয়ার যদি টার্মিনেট করতে চায় তাকে কি কি দিতে হবে। কি দিতে হবে? নাম্বার 1, when an employer intends to terminate the employment of a worker without any notice, যদি কোনো নোটিশ না দেয়, he may do so, সে করতে পারবে, নোটিশ না দিয়েও টার্মিনেট করতে পারবে, by paying the worker wage for the period of notice in lieu of notice। অর্থাৎ আমরা আগের স্লাইডে যেটা দেখেছি যে কোনো ক্ষেত্রে 120 দিন, 30 দিন, 60 দিন বা 14 দিনের নোটিশ দেওয়ার কথা বলা আছে। এই নোটিশ দিয়েও টার্মিনেট করতে পারে, নোটিশ না দিয়েও করতে পারে। তবে যদি নোটিশ না দেওয়া হয় তাহলে ওই যে যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য 120, 60 বা 14, যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য ওই দিনগুলির তার ওয়েজটা তাকে দিয়ে দিতে হবে, দিয়ে তাকে নোটিশ না দিয়েও টার্মিনেট করা যাবে। এ হলো 1 নাম্বার। নাম্বার 2, স্যার আমার এখানে একটা কোশ্চেন আছে স্যার। জি স্যার পার্মানেন্ট এমপ্লয়ীদের ক্ষেত্রে তো নোটিশ মানে তাকে নোটিশ না দিয়ে 120 দিনের টাকা দিয়ে দেওয়া হয়, কিন্তু এই যে ডেইলি বেসিস, অ্যাডহক, ক্যাজুয়াল, এদেরকে যে 30 দিনের, এটাও কি তাদেরকে টাকা দিয়ে দিতে হয়? যদি আদারের কথা বলা হয়েছে 14 দিনের নোটিশের কথা, আমরা আগে পূর্বের স্লাইডে যে এখানে দেখলাম যে যদি টেম্পোরারি ওয়ার্কার হয়, টেম্পোরারি ওয়ার্কার হলে এবং যদি মান্থলি না হয় তাদেরকে 14 দিনের কথা বলা হয়েছে। এখন একটা কথা শুনেন যে যারা ডেইলি বেসিস, হ্যাঁ, ডেইলি বেসিস ওয়ার্কারদের তো কোনো ইয়েই নাই, কোনো এমপ্লয়মেন্ট চুক্তি আছে তাদের, না আসে স্যার, কাজ করে চলে যায়, ডেইলি আসে বেসিস, কাজ করে অ্যাডহক চলে এদের যায়। কিছু নাই। হ্যাঁ, এখন বলা হয়েছে টেম্পোরারি পর্যন্ত বলা হয়েছে, টেম্পোরারিদের ক্ষেত্রেও 14 দিনের নোটিশের কথা বলা হয়েছে। অ্যাডহক কোনো একটা কাজের জন্য, পার্টিকুলার কাজের জন্য সে আসে। এখন আদারের কথা বলছে তাদের ক্ষেত্রেও 14 দিনে যাবে, কিন্তু দেখা যায় কি যে অ্যাডহক বা যারা ডেইলি বেসিস হয় তাদের ক্ষেত্রে এই জিনিসটা ফলো করার কোনো সুযোগ থাকে না, মন চায় আসে, না চাইলে আসে না, এই হলো বিষয়। তবে অ্যাডহকের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয়, কারণ অ্যাডহক তো একটা পার্টিকুলার টাস্কের জন্য নেওয়া হয়, ওই টাস্ক অ্যাকমপ্লিশ না হওয়া পর্যন্ত তো যেতে পারে না। স্যার যদি অ্যাকমপ্লিশ না হওয়ার আগেই কোম্পানি বলে যে তুমি চলে যাও, তাহলে কি, অ্যাডহকের কথা বলছি স্যার, তাহলে কি তাকে ওই pay দিতে হবে 30 দিনের? নোটিস পে দিতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। নাম্বার 2, 2 নম্বরে বলা হয়েছে where the employment of a permanent worker is terminated under this section, he shall be paid by the employer compensation। আগেরটা ছিল নোটিশের পরিবর্তে, দ্বিতীয়টা হলো কম্পেনসেশন at the rate of 30 days wage for his every completed year of service or gratuity if payable, whichever is। আমরা এই এন্ড থেকে এইটুকু পরে আলোচনা করব, এই এন্ড এর আগ পর্যন্ত আলোচনা করি। কি বলা হয়েছে? একটা কম্পেনসেশন দিতে হবে। কম্পেনসেশন হলো প্রতি কমপ্লিটেড ইয়ারের জন্য 30 দিনের ওয়েজ। মনে করেন সে যদি 5 বছর চাকরি করে থাকে তাহলে তাকে 5 বছরের ওয়েজ দিতে হবে, অথবা ওই প্রতিষ্ঠানে যদি গ্রাচুইটি সিস্টেম চালু থাকে তাহলে গ্রাচুইটি এবং এই কম্পেনসেশন এই দুটোর মধ্যে যেটা বেশি পেয়েবল হবে ওইটা তাকে পে করতে হবে। 1 নম্বরে পেল নোটিশ পে, 2 নম্বর পেল কম্পেনসেশন বা গ্রাচুইটি, এই দুইটার মধ্যে যেটা বেশি এইটা। আমরা এন্ড থেকে আসি। এন্ড দিস কম্পেনসেশন শ্যাল বি এডিশন টু এনি আদার বেনিফিটস
which is payable to such worker under this act। এবং আরো আদার্স বেনিফিট আছে, যেমন তার পিএফ থাকতে পারে, বেনিভোলেন্ট ফান্ড থাকতে পারে, সুপারঅ্যানুয়েশন ফান্ড থাকতে পারে, অথবা তার আদার্স কোনো পাওনা দাওনা থাকতে পারে। এগুলি এই কম্পেনসেশনের সাথে যুক্ত হবে না। কম্পেনসেশনের সাথে শুধু গ্রাচুইটির তুলনা করে দেখা হবে যে কম্পেনসেশন বেশি আসে না গ্রাচুইটি বেশি আসে, যেটা বেশি সেটা প্রযোজ্য। আর অন্যান্যগুলি তো পাবে, পাশাপাশি সে নোটিশ যদি না পায় নোটিশের সমপরিমাণ ওয়েজ তাকে দিতে হবে। এই করে একজন এমপ্লয়িকে টার্মিনেট করা যায়। এটা আমরা এতক্ষণ যেটা দেখব এটা হলো এমপ্লয়ারের পার্ট থেকে টার্মিনেশন। আমরা সামনে দেখব যে টার্মিনেশন বাই দা ওয়ার্কার। এবার আসি দ্বিতীয় পার্টে। দ্বিতীয় পার্টে ওয়ার্কারও টার্মিনেট করতে পারে তার নিজের চাকরি নিজে, যেটাকে আমরা রেজিগনেশন বলে থাকি ইউজুয়ালি। হ্যাঁ, ওই রেজিগনেশন ইজ অলসো আ টার্মিনেশন। টার্মিনেশন হলো একটা জেনেরিক নেম, এর আন্ডারে অনেক টুল আছে, এর মধ্যে একটা হলো রেজিগনেশন। রেজিগনেশন ইটসেলফ ইজ এ টার্মিনেশন। দিস টার্মিনেশন ইজ ডান বাই দা ওয়ার্কার, আর বাকিগুলি ডান বাই দা এমপ্লয়ার। এখন ওই ওয়ার্কার যদি পার্মানেন্ট ওয়ার্কার যদি হয়, সে হলো 7 দিনের নোটিশ দিতে, 60 ডেজ এর নোটিশ দিতে হবে। আর ওয়ার্কারের ক্ষেত্রে, এমপ্লয়ারের ক্ষেত্রে ছিল কতদিন? 120 দিন স্যার। 120 দিন, ডাবল। এমপ্লয়ারের এমপ্লয়ারের 120 দিন। হ্যাঁ, এমপ্লয়ারের ছিল 120 দিন, বাট যদি ওয়ার্কার হয় ওয়ার্কারকে দিচ্ছে 60 দিনের, 60 ডেজ এর অর্ধেক, যদি সে পার্মানেন্ট। আর যদি টেম্পোরারি হয় এবং তার বেতন যদি মাসিক ভিত্তিতে বা মান্থলি বেসিসে দেওয়া হয়, তার নোটিস পিরিয়ড হবে 30 ডেজ। আর যদি আদার ওয়ার্কার হয়, টেম্পোরারির মধ্যে আদার যে ওয়ার্কার আছে তাদের 14 ডেজ। এবার যদি এই নোটিশ না দেয় তাহলে কি হবে? where a worker intends to resign his service without any notice, he may do so, সে সেটা করতে পারবে by paying the employer an amount equal to the wage for the period of notice in lieu of notice under subsection 1 or 2। অর্থাৎ যার ক্ষেত্রে 60 ডেজ অথবা 30 বা 14 ডেজ এর নোটিশ দেওয়ার কথা, সে নোটিশ না দিয়েও রিজাইন করতে পারে, সেক্ষেত্রে তাকে ওই উল্টো এমপ্লয়ারকে এই 60 দিন বা 30 বা 14 দিনের নোটিশের টাকাটা পে করতে হবে। তাহলে আমরা বুঝলাম টার্মিনেশন করতে পারে উভয় পক্ষ, এমপ্লয়ার ও টার্মিনেট করতে পারে, এমপ্লয়িও টার্মিনেট করতে পারে। বেনিফিট ইন কেস অফ টার্মিনেশন অফ এমপ্লয়মেন্ট বাই ওয়ার্কার। ওয়ার্কার যদি নিজের সার্ভিস নিজে টার্মিনেট করে তাহলে তার পাওনা কি হবে? If a permanent worker resigns his service under this section, he shall be paid by the employer compensation দিবে যদি এমপ্লয়ারও যদি এমপ্লয়ি যদি টার্মিনেট করে বা রিজাইন করে, তাহলেও তাকে কম্পেনসেশন দিবে। কম্পেনসেশন এই ক্ষেত্রে একটু কম হবে, at the rate of 14 days wage for his every completed year of service if he completes 5 years continuous service or more but less than 10 years under the employer। বলা হয়েছে যে যদি কোনো ওয়ার্কার নিজে রিজাইন করে, কতদিন পরে? 5 বছর চাকরি করার পরে বা 10 বছরের কম। 5 বছর বা তার বেশি কিন্তু 10 বছরের কম যদি হয়, সেক্ষেত্রে প্রতি কমপ্লিটেড ইয়ারের জন্য তাকে 14 দিনের ওয়েজ করে কম্পেনসেশন পাবে। আর যদি 10 বছর বা তার বেশি, বি নাম্বারে বলা আছে at the rate of 30 days wage for every completed year of service if he completes 10 years of continuous service or more under the employer। অর্থাৎ এই এমপ্লয়ারের আন্ডারে যদি সে
10 বছর বা তার বেশি চাকরি করে প্রতি কমপ্লিটেড ইয়ারের জন্য 30 দিনের ওএস পাবে। আর 10 বছরের কম কিন্তু 5 বছরের বেশি হয় তাহলে প্রতি কমপ্লিটেড ইয়ারের জন্য 14 দিনের কম্পেনসেশন হিসেবে পাবে। অথবা এই এক এবং এ এবং বি এর মধ্যে যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য এটার সাথে আবার গ্রাচুইটির তুলনা করা হবে। যদি গ্রাচুইটি বেশি তাহলে গ্রাচুইটি পাবে, অথবা কম্পেনসেশন বেশি হয় তাহলে কম্পেনসেশন পাবে। আমরা নিচে আসি, অর গ্রাচুইটি ইফ পেয়েবল হুইচ এভার ইজ হায়ার, যেটা বেশি পাবে, and this compensation shall be in addition to any other benefits payable to such worker under this act. এখন পার্থক্যটা কি হলো, যদি এমপ্লয়ি টার্মিনেট করে তাহলে একরকম, আর এমপ্লয়ার যদি টার্মিনেট করে তাহলে আরেক রকম। আমরা একটু পূর্বেরটা দেখে আসি যে যদি এমপ্লয়ার নিজে টার্মিনেট করে, এখানে বলা হয়েছে যে প্রতি কমপ্লিটেড ইয়ারের জন্য হলো 30 দিনের ওয়েজ দিতে হবে। কত বছর, এখানে কোনো বছরের বালাই নেই, 1 বছর হলেও তাকে 30 দিনের ওয়েজ দিতে হবে। কিন্তু যদি বলা হয়েছে যদি এমপ্লয়ার নিজে টার্মিনেট করে তাহলে প্রতি কমপ্লিটেড ইয়ারের জন্য 14 দিনের পাবে যদি তার সার্ভিস 5 বছর বা তার বেশি কিন্তু 10 বছরের কম, আর 10 বছর বা তার বেশি হলে প্রতি কমপ্লিটেড ইয়ারের জন্য 30 দিনের ওয়েজ অথবা গ্রাচুইটি, এই দুইটার মধ্যে যেটা বেশি। এখন একজন লোক চাকরি হলো 9 বছর, 9 বছর হলে বা 8 বছর ধরি, আর একজন লোকের চাকরি 8 বছর করার পরে সে রিজাইন করছে, তাহলে তার কম্পেনসেশন কত হবে? 15 বছরের জন্য 14 দিনের পাবে। 14 দিনের। আর গ্র্যাচুইটি যদি হাই হয় তাহলে গ্র্যাচুইটি পাবে। হ্যাঁ, যদি প্রতি কোম্পানি 8 বছর হলো প্রতি 15 বছরের জন্য 14 দিন, প্রতি বছর পূর্ণ বছরের জন্য 14 দিন করে 14 গুণ 8, অথবা গ্রাচুইটি যেটা বেশি যদি হয়ে থাকে গ্রাচুইটি, না হলে পাবে কম্পেনসেশন এই 14 গুণ 8 এইভাবে। ওকে, আমরা সামনে যাই। এবার আসি ডিসমিজাল। ডিসমিজাল কি টার্মিনেশন? নো নো স্যার। ডিসমিজাল স্যার। টার্মিনেশন। জি স্যার, টার্মিনেশন। কে বলছিলেন ডিসমিজাল টার্মিনেশন না? স্যার আমি বলেছিলাম। হ্যাঁ, মোস্তাফিজ। মোস্তাফিজ বলছেন যে ডিসমিজাল টার্মিনেশন না। ভেরি গুড। এখন ডিসমিজাল কি টার্মিনেশন না, আমরা আবার একটু চলে যাই, ফ্লোরে চলে যাই। ডিসমিজাল কি টার্মিনেশন নাকি টার্মিনেশন না? আপনারা একটু আপনাদের ফ্লোর ইজ ওপেন, বলুন। টার্মিনেশন স্যার। টার্মিনেশন, স্যার টার্মিনেশন। সকল জব সেপারেশন টার্মিনেশন। টার্মিনেশনের কতগুলো ধারা আছে, ভাগ আছে, যে ভাগে যেটা পড়ে। রাইট, তার মানে এই ডিসমিজাল ইটসেলফ ইজ এ টার্মিনেশন। তাহলে এই জি টার্মিনেশনটা স্যার। করে হলো এমপ্লয়ার। এর গ্রাউন্ড হলো যদি কেউ মিসকন্ডাক্ট করে, অর্থাৎ অসৎ আচরণ করে। এই অসৎ আচরণের জন্য ওয়ার্কারকে যদি চাকরিচ্যুত করা হয় তাকে বলা হবে ডিসমিজাল। এটা হলো একটা নাম, বাট এর কমন নাম হলো টার্মিনেশন। ডিসমিজাল ও এক ধরনের কি কিন্তু স্যার টার্মিনেশন। এটা তো সে কোনো অপরাধ করার কারণে বা মিসকন্ডাক্ট করার কারণে তাকে বাদ দিছে, সেক্ষেত্রে তো সে ওই সুবিধাটা পাবে না। আমরা সুবিধা মানে নিয়ে তো প্রতি কথা পূর্ণ কর্মদিবসের জন্য যে ওইটা হ্যাঁ, এখন আমরা পর্যায়ক্রমে আসবো। ওইটা তো বললাম যে নরমাল টার্মিনেশনের কথা বলছি। হ্যাঁ এবার বলবো যে অসৎ আচরণের কারণে যে টার্মিনেশন, যেটাকে ডিসমিজাল হয়, ডিসমিজালের পাওনা দাওনা একরকম আছে। জি স্যার। হ্যাঁ, এখন দেখেন কার জ্বর হয় একজনের, আর একজনের কি হয়, জ্বরের সাথে বমিও হয়, তাই না? কিন্তু দুইজনাকে কি একই দেওয়া যাবে? যাবে না। যার জ্বরের সাথে
বমি হচ্ছে তার এক ধরনের ওষুধ, কিন্তু শুধু জ্বর হয়েছে তার হলো আরেক ধরনের ওষুধ। কিন্তু যদি ডাক্তারের কাছে গিয়ে বলে যে আমার জ্বর হয়েছে, তখন ডাক্তার জিজ্ঞেস করে কি জ্বরের সাথে কি বমিও হচ্ছে, মাথা নাকি কোনো সর্দি আছে ইত্যাদি। প্রাথমিক অবস্থায় তার বিষয়টা ছিল জ্বর হওয়া, এখানেও ওই টার্মিনেশনটা হলো জ্বর হওয়া। এখন টার্মিনেশনের বিভিন্ন নেচারে, ওই টার্মিনেশনটা নর্মাল নিয়মে এমপ্লয়ারও করতে পারে, এমপ্লয়িও করতে পারে, কিন্তু ডিসমিসালটা শুধুমাত্র অপরাধ যদি কেউ করে থাকে, মিসকন্ডাক্ট করে থাকে, মিসকন্ডাক্টের কারণে এমপ্লয়ার কর্তৃক এমপ্লয়িকে করা হয়, এটার নাম হলো মিসকন্ডাক্ট, সরি ডিসমিসাল, এর নাম হলো ডিসমিসাল। ওকে, এখন আমরা দেখলাম যে ডিসমিসাল করা হয় মিসকন্ডাক্টের কারণে। আমরা জানবো মিসকন্ডাক্ট কি বা কোন কোন কাজগুলিকে মিসকন্ডাক্ট বলা হয়। কোন কোন কাজগুলিকে মিসকন্ডাক্ট বলা হবে? The following acts shall be treated as misconduct, namely কি willful disobedience, whether alone or in combination with others, to any lawful or reasonable order of superior. প্রথম কথা হলো ডিসওবিডিয়েন্স হবে, মানে অমান্য করবে, সেটা হতে পারে একক, হতে পারে যৌথ। কোন জিনিসটা? কোনো অর্ডার যদি দিয়ে দেয়, সুপেরিয়র যদি কোনো অর্ডার দেয়, তবে সেই অর্ডারটা অবশ্যই লফুল এবং রিজনেবল হবে। যদি কোনো ইলিগাল, আনলফুল অথবা রিজনেবল না এমন কোনো অর্ডার যদি দেয় এবং সেটাতে যদি ডিসওবিডিয়েন্স দেখায়, সেক্ষেত্রে সেটাকে মিসকন্ডাক্টের পর্যায়ে পড়বে না। রিজনেবল এবং লফুল যদি অর্ডার হয় এবং সেটাকে যদি ডিসওবিডিয়েন্স দেখানো হয়, সেটাকে বলা হবে মিসকন্ডাক্ট। নাম্বার 2, থেফট, misappropriation, fraud or dishonesty in connection with business or property of the employer. যদি কোনো এমপ্লয়ি বা ওয়ার্কার চুরি করে, তসরুপ করে, ছলচাতুরি করে, অসততা দেখায়, যেখানে জব করে ওই জবের পার্টি বা ওই বিজনেসের প্রতি যদি দেখায়, সেটাকে মিসকন্ডাক্ট হিসেবে ধরা হবে। নাম্বার সি, taking or giving bribe in connection with his or any other worker's employment under নাহিদ আপনি মিউট থাকেন প্লিজ। কি বলা হয়েছে? টেকিং or giving bribe in connection with his or any other worker's employment under the worker. নিজের চাকরি বা অন্য কোনো চাকরি, অন্য কারো চাকরির জন্য যদি কেউ ঘুষ দেয় বা গ্রহণ করে, সেটাকেও অসৎ আচরণ বা মিসকন্ডাক্ট হিসেবে ধরা হবে। হ্যাবিচুয়াল অ্যাবসেন্স উইদাউট লিভ or absence for more than 10 days at a time without obtaining leave. অভ্যাসগত হ্যাবিচুয়াল অ্যাবসেন্স, কিছু কিছু লোক আছে যে দেখা যায় কি যে কাউকে জানালো না, অফিসে আসে নাই, যেটাকে আমরা ফ্রেন্ডস লিভ বলে থাকি, যে ছুটি না নিয়ে ছুটি ভোগ করা, যেটাকে ফ্রেন্ডস লিভ বলা হয়। এরকম যদি কেউ ফ্রেন্ডস লিভ হর হামেশা করে, একবার করলে হর হামেশা করে, হ্যাবিট হয়ে গেছে এটা, এরকম যদি হয়, অথবা যদি এমন হয় যে একটানা 10 দিন কেউ ছুটিতে থাকলো, কাউকে কোনো কিছু জানালো না, এমন যদি হয়, তাহলে সেটা মিসকন্ডাক্ট হবে। পরেরটা আরো ভয়াবহ, 2 নম্বরে বলা হয়েছে হ্যাবিচুয়াল লেট অ্যাটেন্ডেন্স। আপনারা তো মানে জব করেন ম্যাক্সিমামেই, এরকম কি আপনাদের কোনো কলিগ আছে যে
নিয়মিত ভাবে সে অনিয়মিত থাকে, অর্থাৎ লেট করে আসে, এরকম আছে কিনা? এরকম অনেক আছে স্যার। তার অনেক এরকম আছে। আসার কারণে তাদের এই 3 কারণে দিনের সে একদিন ছুটি প্রমোশনও পায় কেটে নাই দেয়, এরকম 2 বার। অবস্থা। আমি আপনাদের সাথে একটা অভিজ্ঞতা শেয়ার করি। আমার আন্ডারে একজন কলিগ ছিলেন। আহ, তো সে এরকম, তাকে যেদিন বকা দিতাম ওই দিন সে কাটায় কাটায় সময় আসতো, অর্থাৎ 10টায় অফিস, সে 10টায় আসতো। যেদিন বকা দিত তার পরের দিন, এর পরের দিন থেকে সে হয়তো 5 মিনিট বা 10 মিনিট বা 15 মিনিট লেট করবে। এরকম আমি তাকে 3.5 বছর দেখেছি। 3.5 বছর দেখার পরে তাকে বলছি যে আপনি কোথায় ট্রান্সফার হতে চান যার আপনার লেট হবে না? তখন বলল ওই শাখায় হলে আহ, আমার লেট হবে না। তখন আমি যেহেতু 12 বছর এইচআরএও জব করছি, ওই এইচআরে আমি বলে তার মানে চাহিত শাখায় তাকে বদলি করানো হয়েছে, যেটা তার বাসা থেকে 5 মিনিটের দূরত্ব। হেঁটে যেতে, কোনো পরিবহন লাগবে না, হেঁটে যেতে তার 5 মিনিটের দূরত্ব। তখন ওই ওই শাখায় তাকে বদলি করা হয়েছে, এখন ওই শাখায় সে আছে। আমি কিছুদিন আগে ওই শাখার ম্যানেজারকে ফোন করেছি যে আমার যে এক কলিগ দিলাম আপনার কাছে, তার একটু অ্যাসেসমেন্টটা দেন আমাকে, সে কেমন পারফর্ম করতেছে। বললো সবকিছুই ভালো, কিন্তু সে লেটটা তার কোনোভাবেই সারতেছে না, মানে সে লেট করবেই। এখন এরকম হেবিচুয়াল যদি লেট অ্যাটেন্ডেন্স হয়ে থাকে, সেটাকেও মিসকন্ডাক্ট হবে। আমি তাকে, সে খুব ভালো এমপ্লয়ি, খুব ভদ্র, আদার কোনো দোষ আমি তাকে বলতে পারবো না, শুধু এই লেট অ্যাটেন্ডেন্স ছাড়া। তার মানে এটা একটা মিসকন্ডাক্টের মধ্যে পড়ে। পরে তার দেখলাম যে যেহেতু দূরে দেখে লেট হতে পারে, তার কাছে দিয়ে দিলাম, কাছে দিয়েও তার কোনো লাভ হয় নাই, আসলে সেটা তার অভ্যাসে পরিণত হয়ে গেছে। habitual breach of any law or rule or regulation applicable to the establishment, যদি কেউ নিয়ম ভাঙাটা তার হেবিটে পরিণত হয়ে যায়, কোনো একটা প্রতিষ্ঠানে জব করে, সেখানের কিছু নিয়ম নীতি আছে, ওই নিয়ম নীতিগুলি সে যদি ভঙ্গ করাটা তার যদি হেবিটে পরিণত হয়ে যায়, তাহলে সেটাকেও মিসকন্ডাক্ট হিসেবে ধরা হবে। disorderliness, riot, arson or breach in the establishment, নিয়ম নীতি মানে না, তোয়াক্কা করে না, ডিসঅর্ডার। দাঙ্গাবাজ, যদি ইচ্ছাকৃত কোনো সম্পদের ক্ষতি করে বা ভাঙচুর করে, এগুলিও মিসকন্ডাক্টের মধ্যে পড়বে। হেবিচুয়াল নেগলিজেন্স ইন ওয়ার্ক, কিছু কিছু লোক আছে যাদেরকে দেখবেন যে তারা কাজ না করে একটু বিন্দাস ঘুরে বেড়াতেই পছন্দ করে। এই ঘুরে ঘুরে বেড়ানোটা যদি সেটা তার হেবিটে পরিণত হয়ে যায়, তখন সেটাকেও আমরা মিসকন্ডাক্ট হিসেবে ধরবো। নাম্বার আই, habitual breach of any rule relating to the employment, including discipline or conduct approved by the chief inspector. প্রত্যেক প্রতিষ্ঠানের নিজস্ব একটা সার্ভিস রুল থাকে, কোড অফ কন্ডাক্ট থাকে, এই অথবা এমন কিছু কন্ডাক্ট থাকে যেটা হলো চিফ ইন্সপেক্টর কর্তৃক নির্ধারিত। এই জাতীয় রুলস বা কন্ডাক্ট গুলি যদি কেউ ভাঙাটা অভ্যাসে পরিণত করে ফেলে, সেটাকেও মিসকন্ডাক্ট হিসেবে ধরা হবে। লাস্ট, altering, forging, wrongfully changing, damaging or causing loss to employer official record, কাগজপত্র যদি ইচ্ছাকৃত ভাবে সে ঘষামাজা করে, কাটাছিটা করে, ফ্লুইড মারে, যদি কোনো তছরূপ করে, রংফুলি চেঞ্জ করে, ইচ্ছাকৃত ভাবে চেঞ্জ করলো, ক্ষতি করলো বা কোনো লসে ফেলে দিল প্রতিষ্ঠানকে, এই সবগুলিকে আমরা মিসকন্ডাক্ট বলবো। এবার একটু আসি সামনে। পানিশমেন্ট ফর মিসকন্ডাক্ট এন্ড কনভিকশন, যদি কেউ মিসকন্ডাক্টের দায়ে কনভিক্টেড হয়ে থাকে, তার পানিশমেন্ট কি হবে? পানিশমেন্ট কি হবে?
A worker may be dismissed without notice or without wage in lieu of notice if he is convicted of any criminal offense. যদি কোনো ফৌজদারি কোনো অপরাধে কেউ কনভিক্টেড হয় বা দোষী সাব্যস্ত হয়, সেক্ষেত্রে নোটিশ দিয়ে অথবা নোটিশ না দিয়েও তাকে ডিসমিস করা যেতে পারে। বলা হয়েছে ডিসমিস করতে হবে, নোটিশ দিয়েও করা যেতে পারে, নোটিশ না দিয়েও করা যেতে পারে যদি সে ক্রিমিনাল অফেন্সে কনভিক্টেড হয়ে থাকে। বি, ফাউন্ড গিলটি অফ মিসকন্ডাক্ট। আমরা আগে যে মিসকন্ডাক্টের কথা বলেছি, এই সমস্ত অপরাধগুলিতে যদি কেউ দোষী সাব্যস্ত হয় তাহলে তাকে ডিসমিস করা যেতে পারে। দুইটাতে একই ট্রিটমেন্ট হবে? এটা গ্রাভিটি অনুযায়ী হবে। আরো নিচের গুলি আছে, আমরা নিচেরটা পড়লে দেখতে পারবো যে এখন মিসকন্ডাক্ট তো অনেকগুলিও, লেটে আসাও একটা মিসকন্ডাক্ট, আর অফিসের মধ্যে বসের মানে পেপার ওয়েট ছুঁড়ে মারাটাও একটা মিসকন্ডাক্ট। এখন কোনটার অপরাধ মানে কোনটার অপরাধে আপনি তার ডিসমিস করবেন, আর কোনটা যদি সে লেটে আসে তাকে কি ওইটা ডিসমিস করা যাবে? স্যার ওইটা তো বুঝতে পারলাম স্যার, আমি বলছি যে যে সে অপরাধী যদি হয়, ক্রিমিনাল অফেন্স যেটা হয় সেটা কি স্যার দেওয়ানি এবং ফৌজদারি দুটার জন্য কি একই ট্রিটমেন্টে যাবে কিনা, যদি তার নামে কেস রুজু হয় বা মামলা বিচারাধীন থাকে, জানতে পারবে? বিচারাধীন থাকলে বিচার কার্য না পর্যন্ত তাকে কনভিক্টেড বলা যাচ্ছে না। সাধারণত বিচার কাজ চলাকালীন সাসপেনশনে থাকে, সাসপেন্ড থাকে, পরে যখন যদি সে গিলটি হয় তাহলে ডিস অনারারি অ্যাকুইটেড করে এরপরে তাকে টার্মিনেট করে ডিসমিস করে দেওয়া হয়। টার্মিনেশন বুক ছাড়াই থাকবে, সরি সে যদি কনভিক্ট সে জেলে আছে, হ্যাঁ সে হ্যাঁ জেলে থাকলে ওই যে সাসপেনশনে থাকবে, সাসপেনশনে থাকবে, সেটা অনেক লম্বা সময়। হ্যাঁ কিছু করার নাই তো। দেখেন না ইয়াতে এই যে রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক সরকারি কর্মকর্তাকে 7-8 বছর পর্যন্ত সাসপেনশন করে রাখে, পরে গিয়ে রায় হয়, রায় হলে সরি ওইটা জানতাম না স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সাসপেনশনে থাকতে পারে, লং টার্ম বা লং টাইম সাসপেনশনে থাকতে পারে। তবে আমাদের ফ্যাক্টরিগুলিতে এইগুলি খুব কম থাকে, সরকারি প্রতিষ্ঠানগুলিতে থাকে। স্যার তাহলে স্যার ও স্যালারি এন্ড ওয়েজেস বেনিফিটস কি পাবে? সাসপেনশনের রুল হলো তার বেসিক স্যালারির পুরোটা অর্ধেক পাবে, হাউস রেন্ট পুরোটা পাবে, আর মেডিকেল অ্যালাউন্সটা পাবে। এই তিনটা জিনিস সাসপেনশন থাকাকালীন পায়, এইটা পেতে থাকবে যতদিন পর্যন্ত তার সাসপেনশন উইথড্র না হবে। তবে সাসপেনশন দুই ভাবে উইথড্র হতে পারে, একটা হলো অনারারি অ্যাকুইটেড আর একটা হলো ডিস অনারারি অ্যাকুইটেড। যদি অনারারি অ্যাকুইটেড হয় তাহলে ওই যে অর্ধেক বেসিক পেয়েছে, বাকি যে গুলি পায় নাই এগুলি সব তাকে দিতে হয়। আর যদি ডিস অনারারি হয় তাহলে সাধারণত যেগুলি পায় নাই ওগুলি আর তাকে দেওয়া হয় নাই, যেটুকু সে খোরখোর ভাবে খেয়ে ফেলছে কতটুকু তাকে সন্তুষ্ট থাকতে হবে। এবার আসি, a worker found guilty of misconduct may, instead of being dismissed, be awarded any of the following punishment, namely, অর্থাৎ ডিসমিস না করে যদি তার অপরাধগুলি ছোটখাটো হয়ে থাকে, নিচে যে এইখানে যে পানিশমেন্টের গুলি কথা বলা হয়েছে এই পানিশমেন্ট গুলি করা যেতে পারে। যেমন এ, রিমুভাল। দেখেন এই রিমুভাল এটাও একটা টার্মিনেশন, আদার টার্মিনেশন থেকে এই রিমুভালটা একটু আলাদা। রিমুভাল কি, এটা কি কেউ বলতে পারবেন আমাকে? আমরা এখন অনেক পার্টিসিপেন্ট, জি স্যার বলতে পারবো। হ্যাঁ প্লিজ মোস্তাফিজ বলুন রিমুভাল কাকে? এটা হচ্ছে স্যার হচ্ছে হয়তো তাকে এই অফিস থেকে অন্য জায়গায় অপারেশন করা হলো, বা অনেক ক্ষেত্রে এরকম হয় স্যার হচ্ছে তার যে পোস্ট আছে এক পোস্ট নিচে নামায় দেওয়া হয়, অনেক ক্ষেত্রে প্রমোশন অফ করে রাখা হয়। আচ্ছা হ্যাঁ থ্যাংক ইউ। আর কেউ রিমুভাল কাকে বলে? স্যার চাকরি হতে অব্যাহতি দেওয়া।
তো ওইটি করে বোরহান জি স্যার। ওটা তো টার্মিনেশনে চলে গেলেন আবার। আচ্ছা ঠিক আছে না বোরহান চাকরি থেকে অব্যাহতি দেওয়া স্যার, জি স্যার, টার্মিনেশন। তো ওইটিটা বোরহান ওইটি করাটা স্যার। বোরহান এবং ফয়েজ আপনাদের দুজনের উত্তরটা আমি একটু ইলাবোরেটলি দিব। এবারে বলেন বোরহান, রিমুভাল হলো চাকরি থেকে অব্যাহতি দেওয়া, এটা কি ধরনের? এটার আমরা তো সবগুলিকেই অব্যাহত বলেছি, কিন্তু এই রিমুভালের কনসিকুয়েন্সটা কি একটু বলেন। এটা হচ্ছে মিসকন্ডাক্ট করার কারণে তাকে রিমুভাল করা যেতে পারে আর কি। হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু এই রিমুভালটা এটার নেচারটা কি? এটা ডিসমিসালও চাকরি থেকে বাদ দিয়ে দেওয়া, টার্মিনেশনও বাদ দিয়ে দেওয়া, রিমুভালও বাদ দিয়ে দেওয়া, কিন্তু রিমুভালের পার্থক্যটা কি অন্যগুলো থেকে? এটার ক্রিমিনাল অফেন্স হতে পারে, ক্রিমিনাল অফেন্স করেছে সেই হিসাবে। আমি অফেন্সটাতে যাচ্ছি না, অফেন্স করার কারণেই তাকে রিমুভ করা হয়েছে, কিন্তু স্যার আসসালামু আলাইকুম। আদার্স যে টার্মিনেশন, যেমন নরমাল টার্মিনেশন, ডিসমিসাল, ডিসচার্জ, এরকম আদার যে টার্মিনেশন গুলি আছে, এর থেকে রিমুভালের পার্থক্য কি? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলতে পারছি না স্যার। রিমুভাল করা হলে সে কোনো ধরনের বেনিফিটস পাবে না আর কি। বেনিফিটস পাবে না। আনোয়ার বলছেন? জি স্যার। ভেরি গুড। আর কেউ বলেন? স্যার এটা কি এরকম হতে পারে, সাপোজ সেও এখন ফাইন্যান্স ডিপার্টমেন্টে কাজ করতেছে, তাকে ওই ডিপার্টমেন্ট থেকে রিমুভ করে অন্য একটা ডিপার্টমেন্ট দিলো, মানে ওই কাজের সাথে রিলেটেড রাখলো না? না, রিমুভালটা টার্মিনেশন, আমি প্রথমতেই বলেছি যে রিমুভাল ইজ এ টার্মিনেশন। ওকে ওকে। হ্যাঁ, তার মানে চাকরি তার থাকবে না, এই চাকরি না থাকাটাও একটু ডিফারেন্ট ওয়েতে, এইটা জানতে চাচ্ছি। রিমুভাল আমরা যেটা ওই নর্মালি বলে থাকি তার ফায়ার করা, ইজ বিং Fire ফায়ার্ড করা। ফ্রম দ্য সার্ভিস। এটা হতে পারে, তো বিভিন্ন কারণে হতে পারে এই টার্মিনেশনটা, কন্ডাক্টের আচ্ছা, কারণে, পোর পারফরমেন্সের কারণে, অপারেশনাল স্যার ডিফার্মেন্টের রিমুভাল কারণে। করা হলে সে সব ধরনের সুযোগ সুবিধা পাবে স্যার। আহসান, আহসান, জি স্যার, আজান আসান হচ্ছে, হয়েছে। আহসান ওকে, হাবিব, আজান হচ্ছে। জি আমরা স্যার। আহ, 3-4 মিনিটের একটা 4 মিনিটের একটা ব্রেক নিব, এর মধ্যে আপনারা গুগল করে নেন, আমি আলোচনা করবো আরো। আমি একটু নিজেকে মিউট এবং ভিডিও থেকে একটু বের হয়ে গেলাম। আপনারা 4 মিনিট পরে শুরু করবো, এর মধ্যে আপনারা গুগল করে ওটা জেনে নেন।
থ্যাংক ইউ। চলে এসেছি, আপনারা আছেন? জি স্যার আসি। যাক, জি স্যার, আছি আলহামদুলিল্লাহ, স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, একদম শুরুতে কোশ্চেন করেছিলাম, শুরুতে কাকে যেন জিজ্ঞেস করলাম, স্যার, আমি কি বলবো স্যার? ফয়েজ আহমেদ স্যার। হ্যাঁ ফয়েজ, একটু দাঁড়ান, আমি আমার ওই দেবাশিস শিকদারকে আমি একদম শুরুতে একটা কোশ্চেন করেছিলাম, তখন তাকে পাইনি। দেবাশিস কি আছেন? স্যার আছে। হ্যাঁ দেবাশিস, থ্যাংক ইউ। আপনি কি বলতে পারবেন এখন যে এই রিমুভাল এবং আদার টার্মিনেশনের মধ্যে পার্থক্যটা কি? স্যার ডিসিশন হচ্ছে যে স্যার এটা আসলে termination পার্থক্য হচ্ছে তখন স্যার পায়। আপনাকে ক্লিয়ার শুনতে পাচ্ছি না দেবাশিস। স্যার আমি সাউন্ড প্রবলেম আছে মানে হইতেছে কোথাও শুনি নাই, সরি। মোস্তাফিজ আপনি জি বলুন প্লিজ। শুনতে পাচ্ছি স্যার। জি বলুন। স্যার কোনটা বলবো স্যার? হ্যাঁ, যে রিমুভাল এবং আদার্স টার্মিনেশনের মধ্যে পার্থক্য কি? স্যার আদার্স টার্মিনেশন, স্যার টার্মিনেশনের ক্ষেত্রে তো স্যার যে প্রথম যে টার্মিনেশনটা ছিল ওটা হচ্ছে মালিক কর্তৃক যেটা চাইলে আমি এখন যদি আমার মনে হচ্ছে তাকে আমি রাখবো না, তাই ইনস্ট্যান্ট যদি বাদ দিয়ে দিতে চাই সেক্ষেত্রে আমাকে 120 দিনের যে বেসিকটা ওটা দিয়ে তাকে ইনস্ট্যান্ট বাদ দিতে পারবো। আর রিমুভালের ক্ষেত্রে হচ্ছে যদি কোনো অপরাধ করে থাকে সেক্ষেত্রে তাকে বহিষ্কার করা হয়, সেটা হচ্ছে রিমুভাল। আচ্ছা, হ্যাঁ, এই আপনারা কেউ কেউ শুধু আইফোন ইত্যাদি নিউমেরিক নাম্বার দিয়ে জয়েন করেছেন, এইগুলি করেন না। হ্যাঁ, কারণ কি, আমি নাম ধরে ধরে আপনাদেরকে একটু সজাগ করি, কিন্তু যদি আইফোন লেখেন তাহলে তো আমি করে ওই অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে এই যে অ্যানোনিমাস নামগুলিকে অ্যাটেন্ডেন্সে না দেওয়ার জন্য করে দিব, এইটা করেন না আপনারা। নাজমুস সাকিব, নাজমুস সাকিব, আপনি বলতে পারবেন? নাজমুস সাকিব নাই। এবার শোনেন, তাহলে আমি বলি একটু। রিমুভাল ইটসেলফ ইজ এ টার্মিনেশন, ডিসমিসালও টার্মিনেশন। নর্মাল যে আমরা টার্মিনেট করি নোটিশ দিয়ে, সেটাও টার্মিনেশন। পার্থক্য হলো, একবার যদি রিমুভ হয়, সাধারণত গভর্নমেন্ট প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে, যে রিমুভাল যদি হয় তাহলে আর কখনোই ওই ব্যক্তি কোনো সরকারি মানে প্রজাতন্ত্রের আর কোনো উইংসে সে আর চাকরি করতে পারবে না। পার্থক্য হলো এইটাই, যে তাকে ওই সেম এমপ্লয়ারের আন্ডারে অন্য কোনো প্রতিষ্ঠানেও আর কোনোদিন চাকরি করতে পারবে না। যেমন টার্মিনেট হলো, যে এমপ্লয়ি রিজাইন করে চলে গেল, পরে আবার সার্কুলার হলে সে আবার অ্যাপ্লাই করে আসতে পারে। মানে অন্য কোনো ডিসচার্জ হতে পারলো, সে সুস্থ হলো, আবার চাকরিতে জয়েন করতে পারে। কিন্তু রিমুভাল যদি কোনো একজন ওয়ার্কারকে করা হয়, সে ওই প্রতিষ্ঠানে বা গভর্নমেন্ট প্রতিষ্ঠান যদি হয়, গভর্নমেন্টের আদার্স কোনো প্রতিষ্ঠানে সে আর কোনোদিন চাকরি করতে পারবে না। এইটাই হলো রিমুভাল এবং আদার টার্মিনেশনের মধ্যে মূল পার্থক্য। এছাড়া আর কি কি পেনাল্টি হতে পারে? রিডাকশন টু আ লোয়ার পোস্ট, grade or scale of pay for a period not exceeding 1 year. তার বেতন স্কেল যেটা আছে এখান থেকে এক ধাপ নিচে নামিয়ে দিতে পারে, সেটা 1 বছরের জন্য হবে, এর বেশি হতে পারবে না। স্টপেজ অফ প্রমোশন ফর এ পিরিয়ড অফ নট এক্সিডিং 1 year, প্রমোশন স্টপ করে দিতে পারে 1 বছরের জন্য। অথবা উইথহোল্ডিং অফ ইনক্রিমেন্ট ফর আ পিরিয়ড নট এক্সিডিং 1 year, একটা ইনক্রিমেন্ট দেওয়া হয়েছিল, ডিউ হয়েছিল, সেটাকে উইথহেল্ড করে রাখা 1 বছরের জন্য, উইথহেল্ড করা 1 বছর পরে গিয়ে তার ইফেক্টিভ হবে। নির্দিষ্ট পরিমাণ ফাইন করা, কি নাম্বারে বলা হয়েছে ফাইন,
যে সে কোনো তছরূপ করছে, ভাঙচুর করছে, এর জন্য তাকে ফাইন করা যেতে পারে। স্যার তছরূপের ফাইনের রেশিওটা কি স্যার? এটা গ্রাভিটি অনুযায়ী নির্ভর করবে, এটার কোনো নির্দিষ্ট বলা নাই। যেমন যদি ছোটখাটো ছোটখাটো, বড় হলে বড় ধরনের, এটার রেশিও বলা নাই, কিন্তু গ্রাভিটি অনুযায়ী ফাইনটা হবে। সাসপেনশন উইদাউট ওয়েজ অর উইদাউট subsistence allowance for a period not exceeding 7 days. এইখানে সাসপেনশনের কথা বলা হয়েছে যে যে কোনো পিরিয়ড পর্যন্ত সাসপেনশন হতে পারে, তবে যদি বেতন ছাড়া সাসপেনশন হয় তাহলে সর্বোচ্চ 7 দিন। আর হলো সেন্সার করতে পারে বা ওয়ার্নিং দিতে পারে। এই সেন্সার বা ওয়ার্নিং এটাও এক প্রকার পানিশমেন্ট। সর্বনিম্ন পানিশমেন্ট হলো এটা, ওয়ার্নিংটা। এগুলি মিসকন্ডাক্টের জন্য তাহলে আমরা দেখলাম, প্রথমত হলো তাকে ডিসমিসাল করতে পারে, রিমুভাল করতে পারে, বেতনের স্কেলের নিচের স্কেলে নামিয়ে দিতে পারে, প্রমোশন হেল্ড আপ করতে পারে 1 বছরের জন্য, ইনক্রিমেন্ট 1 বছরের জন্য হেল্ড আপ করতে পারে, ফাইন করতে পারে, এবং সাসপেনশন অথবা ওয়ার্নিং সেন্সার করতে পারে। স্যার একটা প্রশ্ন ছিল স্যার, রিমুভালের ক্ষেত্রে কি স্যার এন্ড সার্ভিস বেনিফিট গুলো পাবে কিনা? এন্ড সার্ভিস বেনিফিট যেমন সে যদি পিএফ এর তার নোটিস পিরিয়ড বা হ্যাঁ আমি বলি সাধারণত গ্রাচুইটি বা ওই কম্পেনসেশন এটা পাবে না। তবে তবে যদি তার পিএফ এর ওন কন্ট্রিবিউশন থাকে, বেনিভোলেন্ট ফান্ডে ওন কন্ট্রিবিউশন থাকে, তার ওন কন্ট্রিবিউশন গুলি উইথ প্রফিট সে পাবে। ইভেন কোনো প্রতিষ্ঠানে ভিন্ন নিয়ম থাকতে পারে, কারণ এর এই লেবার লয়ে যেগুলি আছে বেশি থাকলে কোনো অসুবিধা নাই, কিন্তু কম থাকতে পারবে না। এবার আসি লে অফ। আচ্ছা, আজকের পড়াগুলি কিন্তু প্রত্যেকটা একটা থেকে আর একটা স্বতন্ত্র, এবং এইগুলির বেশিরভাগই আসে হলো টিকা, এবং মাঝে মাঝে বড় কোশ্চেনও আসে, তবে টিকা আসার সম্ভাবনা বেশি। এখন একটু কনসেপ্টগুলি ক্লিয়ার করে নেবেন, পরবর্তীতে একটু চোখ বোলালেই যাতে আপনাদের হয়ে যায়। লে অফ কাকে বলা হয়? লে অফ কথাটা আমরা হর হামেশা শুনেছি, বলতে কি বোঝানো হয়? লে অফ বলতে আমরা বুঝে থাকি যে অনেক ক্ষেত্রে এরকম হয়, তার হয়তো কোনো একটা অ্যাক্সিডেন্ট করেছে, যার কারণে তার হাতে হয়তো ইনজুর হয়ে গেছে, সে এখন কাজ করতে আগের মতো অ্যাক্টিভ না, যার কারণে তাকে হয়তো বাদ দিয়ে দিতে পারি, লে অফ করা হয়। না, লে অফটা আসলে এইটা না। লে অফ বলতে লে অফ করে, সরি বিজনেস খারাপ হলে লে অফ করে, বিজনেস হ্যাঁ, এইটা হলো যখন লে অফটা হয়ে করার ক্যাপাসিটি থাকে না, আই মিন র ম্যাটেরিয়ালস, ইউটিলিটি এগুলোর সাপ্লাই পর্যাপ্ত থাকে না, তখন এই লে অফটা করে। লেট মি প্রসিড। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার আনসারটা মানে একদম এইটাই বলা হয়েছে। লে অফ হলো যদি কোনো প্রতিষ্ঠানের ফেল করে থাকে, কি সরি পাওয়ার সাপ্লাই যদি ফেল করে থাকে, র ম্যাটেরিয়ালের সাপ্লাই না থাকে, বা বিক্রি কমে যায়, যে উৎপাদন করা যাচ্ছে না, এইরকম ক্ষেত্রে এমপ্লয়ীদেরকে কাজ থেকে বিরত রাখা, তাদের চাকরি চলে যাবে না, কাজ থেকে বিরত রাখা, এই বিরত রাখার নাম হলো লে অফ। আইনের ভাষায় করোনার সময়টা সরি করোনার সময় আমাদের বেশ কিছু এমপ্লয়িকে লে অফ করা হয়েছিল। আচ্ছা, এই যে এখনো এই মুহূর্তে দেখেন কিছু কিছু প্রতিষ্ঠান রাজনৈতিক কারণে এখন প্রায় অচল অবস্থায় আছে, এখানে কিন্তু ফুল সুইং এ কাজ চলছে, কিছু কিছু ক্ষেত্রে হয়তো লে অফ এখনো চলতেছে। আইনের ভাষায় বলা হয়েছে লে অফ মিনস দ্য ফেলিওর, রিফিউজাল অর ইনএবিলিটি অফ অ্যান এমপ্লয়ার টু গিভ এমপ্লয়মেন্ট to a worker on account of shortage of coal, power or raw material, or the accumulation of stock, or the breakdown of machinery. এই সমস্ত কারণে যদি এমপ্লয়ীদেরকে
কাজ না দেওয়া যায় তার নাম হলো লে অফ। মাস্টার রোল। হ্যাঁ, লে অফ তো অবস্থায় যদি কোনো এমপ্লয়ি টার্মিনেট করতে চায়, তার রিজাইন দিতে চায়, সে কি পারবে নাকি স্যার তাকে লে অফ হিসেবে থাকতে হবে? লে অফ হিসেবে যদি কেউ এমপ্লয়ি যদি রিজাইন করে কোনো অসুবিধা নাই। আর লে অফ হলে সাধারণত লে অফের জন্য কাউরে কেউ টার্মিনেট করে না। লে অফ থেকে এমপ্লয়ীদেরকে বাদ দেওয়ার আরেকটা ধাপ আছে, সেটা আমরা আসবো, যেটাকে বলা হয় রিট্রান্সমেন্ট, ছাঁটাইতে আমরা আসবো একটু পরে। ওকে স্যার। এখন মাস্টার রোল ফর লেইড অফ ওয়ার্কার্স, এই মাস্টার রোল কাকে বলে? স্যার মাস্টার রুলস মিনিং হচ্ছে তাকে শুধু বেসিকটা দেওয়া হবে, অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে না, ওইটাই তো মাস্টার রুল। আবার বলুন একটু, পোর্শনটা একটু আরেকবার করুন। স্যার আমি বলেছিলাম মাস্টার রুল বলতে বোঝাচ্ছে তাকে শুধু বেসিকটা দেওয়া হবে, অন্যান্য যে আদার সুবিধাগুলো ওগুলো তাকে দেওয়া হবে না, ওইটাই তো মাস্টার রুল। হ্যাঁ, মাস্টার রোলটা একটু অন্য অর্থে ব্যবহৃত হয়, আমি একটু ক্লারিফাই করি। এটা ডেইলি বেসিস কিনা স্যার? ডেইলি বেসিস এবং প্রেজেন্সের উপরে স্যার স্যালারি হয় এরকম। হ্যাঁ, তোফাজ্জল যেটা টেম্পোরারি স্যার। বলেছেন এটা এটা যথার্থই বলেছেন। মাস্টার রোলটা সাধারণত হয় যারা ডেইলি বেসিস ওয়ার্কার, তার তো পার্মানেন্ট কোনো হাজিরা বা থাম পাঞ্চ এরকম কোনো কিছু থাকে না। এদের হাজিরাটা একটা খাতায় সুন্দর করে লিখে রাখা হয়, হ্যাঁ, যে কে আসলো না, এইটা প্রতিদিনের হিসাব নিকাশ যে টাকায় রাখা হয় সেটার নাম হলো মাস্টার রোল। নর্মাল অর্থে মাস্টার বোঝানো। কিন্তু মাস্টার রোল ফর লিড ওয়ার্কার্স বলতে বোঝানো হয়েছে, মনে করেন এই ওয়ার্কাররা নিয়মিত কাজে ছিল, তাদের যথানিয়মে ইমপ্রেশন দিত বা ফেস ডিটেকশন দিত বা খাতায় সাইন করে তাদের হাজিরা নিশ্চিত করতো। কিন্তু এখন লে অফ চলতেছে, কাজের আসার দরকার হয় না। কিন্তু যদি মালিক ঘোষণা দেয় যে যারা লে অফে আছে তাদের প্রতিদিন সকাল 11টার সময় একবার এসে প্রতিষ্ঠানে হাজির হতে হবে 11টার সময়, 11টা থেকে 11:30টার মধ্যে সবাইকে প্রতিষ্ঠানে একবার এসে হাজিরা দিতে হবে। যদি কাজ করার উপযোগী হয় কাজ করবে, না হলে 11:30টার পরে সবাই চলে যাবে। এই যে ঘোষণাটা, এই ঘোষণা অনুযায়ী যদি কেউ আসে তার হাজিরাটা লেখা, আর না আসলে তাকে অ্যাবসেন্ট করা। অথবা এমন হতে পারে যে এমপ্লয়ার বললো যে দিনে 2বার আসতে হবে, 2বারে যদি কোনো একবার কাজ করার সুযোগ হয় কাজ করবে, না হলে শুধু হাজিরা দিয়ে চলে যাবে। ওই 2বারে যদি 2বারই আসে বা একবার আসলো আর একবার আসলো না, এইরকম যে হাজিরাগুলি মেনটেন করা হয় লেইড অফ থাকাকালীন সময়ে, এইটাকে বলা হয় মাস্টার রোল ফর লেইড অফ ওয়ার্কার। আর এক কথায় যদি মাস্টার রোল বলি আমরা, তাহলে সেই মাস্টার রোল হলো যে ডেইলি বেসিস ওয়ার্কার, সাধারণত ডেইলি বেসিস বা টেম্পোরারি ওয়ার্কার যারা, তাদের কাজে যোগদান বা কাজ করার যে হাজিরাটা যে খাতায় মেনটেন করা হয় তাকে বলা হয় মাস্টার রোল। সাধারণত অস্থায়ী এমপ্লয়ীদের কাজের হাজিরা যে খাতায় মেনটেন করা হয় তাকে বলা হয়। এই যদি এইরকম অস্থায়ী খাতায় যদি কোনো লেইড অফ ওয়ার্কারের মানা হয়, মেনটেন করা হয়, সেটাকে বলা হবে মাস্টার রোল ফর লেইড অফ ওয়ার্কার্স। কতদিন পর্যন্ত করা যায় স্যার? এই যে মাস্টার রোলে অনেকে দেখি বছরের পর বছর কাজ করে মাস্টার রোলে, স্যার এটা কি আইনগত বৈধতা আছে নাকি তারাও পার্মানেন্ট এমপ্লয়ি হিসেবে গণ্য হবে? হ্যাঁ, যদি তার নিয়োগ মাস্টার রোলে হয়ে থাকে তাহলে সে সারা জীবনেই মাস্টার রোলে থাকবে, যদি ওই প্রতিষ্ঠানের পলিসি এমন হয়ে থাকে। কারণ সে তো জেনে শুনেই ওই ওইভাবে জবে জয়েন করছে যে সে কাজ করলে বেতন পাবে, আদারওয়াইজ পাবে না, মাস্টার রোল। কিন্তু এই লেইড অফ ওয়ার্কারদের মাস্টার রোল একটু ভিন্ন, আমরা সামনে আসবো সেটা। দেখেন এইখানে লাস্টে বলা হয়েছে আমি তো স্যার প্রোভাইডেড বলা দ্যাট, আসলে 6 মাস হয়ে গেলে সে অটো পার্মানেন্ট হয়ে যায়,
তো সেক্ষেত্রে মাস্টার রোলের ক্ষেত্রে তার কোনো এটা কিন্তু অ্যাপ্লিকেবিলিটি আছে? যদি ওই প্রতিষ্ঠানের পলিসি এমন হয় যে 6 মাস মাস্টার রোলে থাকবে, 6 মাস পরে তার পারফরমেন্স অ্যাসেসমেন্ট হবে, অ্যাসেসমেন্ট হওয়ার পরে যদি স্যাটিসফ্যাক্টরি হয় তাহলে সে পার্মানেন্ট হয়ে যাবে, তাহলে তাকে পার্মানেন্ট হবে। কিন্তু এমন যদি হয় যে তার চাকরিটা সারা জীবনই মাস্টার রোলে থাকবে, তাহলে তো পলিসি যদি এটা হয়ে থাকে তাহলে তো পলিসি ভায়োলেট করে তাকে রেগুলার এমপ্লয়ি হিসেবে করা যাবে না। ঠিক আছে। স্থায়ী পদের এগেনস্টে স্যার মাস্টার রোলে লোক নেওয়া যায়? সরি, স্থায়ী পদ যদি থাকে স্যার, পার্মানেন্ট পদ যদি স্যার ক্রিয়েট করা থাকে আর কি স্যার, কোন পদ যদি স্যার সৃষ্টি করা থাকে, সেই পদের এগেনস্টে কি স্যার মাস্টার রোলে লোক নেওয়া যাবে? আর যদি মাস্টার স্থায়ী রোলে যদি পদের লোক না নেওয়া যায়, সেক্ষেত্রে স্যার মাস্টার রোল থেকে স্যার পার্মানেন্ট করার তো স্যার সুযোগ থাকতেছে না। বলছি স্থায়ী পদের এগেনস্টে মাস্টার রোলে লোক নেওয়া যাবে কিনা, তাই? জি স্যার। স্থায়ী পদের এগেনস্টে তো অনেক পদ্ধতি আছে, যেমন অফিসিয়েটিং একটা শব্দ আছে, তারপরে ইয়ার বদলি নামক একটা শব্দ আছে, এগুলি করা যেতে পারে। এখন স্থায়ী পদের এগেনস্টে মাস্টার রোলে কাজ করা যাবে কি না, এখন যদি এটা পলিসি, প্রতিষ্ঠানের পলিসি ছাড়া এটা বলা যাবে না, কিন্তু মাস্টার রোলের এমপ্লয়িকে পার্মানেন্ট এমপ্লয়ি করা যেতে পারে। যেমন এতদিন সে মাস্টার রোলে কাজ করছিল এক ধরনের কাজ, যখন সে পার্মানেন্ট হবে তাকে অন্য নেচারের কাজ দেওয়া যেতে পারে, এমনও হতে পারে, বা সেম পদেও যদি পলিসিতে থাকে দেওয়া যেতে পারে। যেমন স্যার আমরা কথা বলছিলাম যে আউটসোর্সিং পদ্ধতিতে নীতিমালা অনুযায়ী স্যার স্থায়ী পদের এগেনস্টে আউটসোর্সিং পদ্ধতিতে প্রযোজ্য হয় না, মানে 2019 যেটা আছে আউটসোর্সিং নীতিমালা, মানে 2018, ওটা কিন্তু স্যার স্থায়ী পদের এগেনস্টে প্রযোজ্য হয় না। সেক্ষেত্রে মাস্টার রোল প্রযোজ্য হবে কিনা স্যার, সেটা জানতে চাইছিলাম আর কি। শোনেন, আউটসোর্সিং এবং মাস্টার রোল একদম টোটালি ডিফারেন্ট জিনিস। আউটসোর্সিং এর যে এমপ্লয়ি বা ওয়ার্কার, এরা কিন্তু ওই প্রতিষ্ঠানের কোনো ওয়ার্কার না, এরা তৃতীয় কোনো পক্ষের ওয়ার্কার। এইখানে শুধু লেবারটা বিক্রি করে, ওই প্রতিষ্ঠান বিক্রি করে, ওই পার্সন কিন্তু বিক্রি করতেছে না। ওই পার্সনের সাথে এই প্রতিষ্ঠানের কোনো সম্পর্ক নাই, সম্পর্ক হলো প্রতিষ্ঠানের। যে আউটসোর্সিং কোম্পানি আজকে যাকে দিল, কালকে আরেকজনকে দিতে পারে, পরশুদিন আরেকজনকে দিতে পারে, কিন্তু প্রতিষ্ঠানের সাথে চুক্তি থাকবে প্রতিষ্ঠান যে আমাকে এই 30 জন লোক প্রতিদিন আপনার প্রতিষ্ঠান থেকে আমার প্রতিষ্ঠানের পক্ষে কাজ করবে। কাকে দিয়ে কাজ করাবে সেটা নির্ভর করে ওই প্রতিষ্ঠানের উপরে, আউটসোর্সার যারা তাদের উপরে। এই জন্য তাদের সাথে মাস্টার রোলে কোনো মিল নাই। মাস্টার রোলের ওয়ার্কারদেরকে নিয়োগ দেয় স্ব প্রতিষ্ঠান, এই জন্য তাদেরকে চাইলে বা পলিসিতে যদি থাকে রেগুলার যেতে পারে। তো আউটসোর্স, কারণ ওটা তো এমপ্লয়ি অন্য জায়গার, সে তো এই প্রতিষ্ঠানের এমপ্লয়ি না, তাকে এই প্রতিষ্ঠান কিভাবে কনফার্ম করবে? ক্লিয়ার? স্যার এই দায় দায়িত্ব সমস্ত কিছু ঠিকাদারি প্রতিষ্ঠানের স্যার। হ্যাঁ স্যার ওই সময় স্যার ওই যে আমি স্যার নয়েজের মধ্যে ছিলাম, এই জন্য স্যার রিপ্লাইটা আপনি শুনতে পারেন নাই স্যার। এখন স্যার আমি আর কি বাসায় আসছি স্যার, এখন সবকিছু মানে শুনতে পাচ্ছি। সময় স্যার মানে আপনার রিপ্লাই না দিতে পারার জন্য স্যার আন্তরিকভাবে দুঃখিত স্যার। এখন স্যার ওই বলতে চাইছিলাম যে ঠিকাদারি প্রতিষ্ঠানের আর কি দায় দায়িত্ব সম্পূর্ণ ঠিকাদারি প্রতিষ্ঠানের, যখন রাইট রাইট, আপনার এই যে আউটসোর্সিং করা হয় আর কি, থার্ড পার্টি যারা ইয়া থাকে, থার্ড পার্টি দ্বারা ওই ওয়ার্কারদেরকে সাপ্লাই দেওয়া হয়। আচ্ছা, আমরা সামনে আগাই। হ্যাঁ, এখন লেইড অফ ওয়ার্কারের রাইটস অফ লেইড অফ ওয়ার্কার। নাম্বার 1, এ ওয়ার্কার নট সাবস্টিটিউট অর টেম্পোরারি। সাবস্টিটিউট ওয়ার্কারও হবে না, টেম্পোরারি ওয়ার্কারও হবে না। এখন সাবস্টিটিউট ওয়ার্কার কি, টেম্পোরারি ওয়ার্কার কি, এটা আমরা একদম প্রথম আমরা আলোচনা করেছিলাম যে সাবস্টিটিউট ওয়ার্কার কাকে বলে, টেম্পোরারি ওয়ার্কার কাকে বলে। তারপরেও আজকে বলি যে সাবস্টিটিউট ওয়ার্কার হলো একজনের পরিবর্তে যদি আরেকজনে কাজ করে, এটা সাবস্টিটিউট হতে পারে। আর হলো টেম্পোরারি, হলো শর্ট টার্মের জন্য নিয়োগ দেওয়া হয়েছে, যে সে হয়তো 1 মাস 2 মাস 15 দিন এর জন্য নিয়োগ দেওয়া হয়েছে, সেই কাজ করে বা
3 মাস 6 মাসের জন্য 1 বছরের জন্য হতে পারে, কাজ করে চলে যাবে, এরকম যদি টেম্পোরারি, সাধারণত 1 বছরের কম হবে, 1 বছর হলে আবার ভিন্ন কথা সামনে আছে, 1 বছরের বেশিও হতে পারে, কিন্তু হলে ভিন্ন কথা আছে, আমরা সামনে আসবো। এরকম ওয়ার্কারদের জন্য এই কম্পেনসেশনটা প্রযোজ্য হবে না, whose name is on the master roll of an establishment and who has completed at least 1 year of service under the employer is laid off. He shall be paid compensation for all days during which he is so laid off except for weekly holidays. যদি কোনো ওয়ার্কারের চাকরির মেয়াদ 1 বছর বা তার বেশি ওই এমপ্লয়ারের আন্ডারে হয়ে থাকে এবং সে যদি টেম্পোরারি বা সাবস্টিটিউট ওয়ার্কার না হয়, তাহলে সাপ্তাহিক ছুটি ছাড়া অন্য প্রতিদিনের লেইড অফের জন্য সে পূর্ণ বেতন পাবে বা ওয়েজ পাবে। এখন এই লেইড অফের পরিমাণটা কি সেইটা দেখি। পূর্ণ বলতে কি বোঝানো হয়েছে? দি অ্যামাউন্ট অফ কম্পেনসেশন শ্যাল বি ইকুয়াল টু হাফ অফ টোটাল বেসিক ওয়েজ, তার যে টোটাল বেসিক ওয়েজ অর্ধেক, এন্ড dearness allowance and ad hoc or interim wage and full amount of housing allowance. তাহলে লেইড অফের সময় কি কি বেনিফিট পাবে? বেসিকের অর্ধেক এবং হাউজিং অ্যালাউন্স, আর যদি ডিয়ারনেস অ্যালাউন্স থেকে থাকে এবং অ্যাড হক বা ইন্টারিম যদি ওয়েজ পেয়ে থাকে, এটা পাবে। এখন আমরা 3টা জিনিস একটু আলোচনা করি। ডিয়ারনেস অ্যালাউন্স কাকে বলা হয় বা মহার্ঘ ভাতা কাকে বলে? কেউ সাপ্লিমেন্ট করেন, মহার্ঘ ভাতা কাকে বলে বা ডিয়ারনেস অ্যালাউন্স কাকে বলে? আসসালামু আলাইকুম স্যার। জীবনযাত্রা ওয়ালাইকুম আসসালাম। বেড়ে যায়, যখন সেক্ষেত্রে এটা অনেক অ্যাডজাস্ট সময় করার হচ্ছে যদি আমি একটু সাইফুলের কথা নেই। মোস্তাফিজ আপনি অনেক উত্তর দিয়েছেন, আবারও সামনে দিবেন, কিন্তু সাইফুল নতুন যুক্ত হয়েছে। সাইফুল বলেন প্লিজ আপনি। আচ্ছা স্যার, হ্যাঁ, ও যদি অনেক সময় দেখা যাচ্ছে যে গভর্নমেন্ট স্যালারি বা বেসরকারি স্যালারি অনেক বছর রিভাইজ হচ্ছে না এবং বর্তমান জীবনযাত্রার মানটা বেড়ে গেছে। হ্যালো, জি জি, জীবনযাত্রার মান বেড়ে গেছে, এদিকে হচ্ছে আমাকে আমার যে স্যালারি স্ট্রাকচারটা আছে আগামী 3টা বা 4টা ইনক্রিমেন্ট দিয়েও সেটাকে কাভার করছে না। সেই পরিস্থিতিতে হচ্ছে আমাকে ডিয়ারনেস অ্যালাউন্স বা মহার্ঘ ভাতাটা দিতে হয়, যেটা ইনফ্লেশন রেট বেড়ে গেছে বাজারে বা স্যালারি রিভাইজ হচ্ছে না, বেতন বৃদ্ধি সম্ভব নয়, এমন সময় একটা ডিয়ারনেস অ্যালাউন্সটা দেওয়া যেতে পারে বা হয়। এক্স্যাক্টলি। তবে আপনি বলতে চেয়েছিলেন একটা জিনিস, কিন্তু হয়ে গেছে আর একটা। জীবনযাত্রার মান বেড়ে যায় না, জীবনযাত্রার ব্যয় বেড়ে যায়। ব্যয় বেড়ে গেছে, হ্যাঁ সরি, জীবনযাত্রার ব্যয় যখন বেড়ে যায় ব্যয়টা এবং বেড়ে গেছে। সেটা বর্তমান স্যালারি, তার জীবনযাত্রার ব্যয় বেড়ে যায়, মান কমে যায়। এই মানটা বজায় রাখার জন্য কিছু টাকা থোক বরাদ্দ হিসেবে দেওয়া বলা হয় ডিয়ারনেস অ্যালাউন্স। মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস অ্যালাউন্স। আর আছে হলো অ্যাড হক অর ইন্টারিম। অ্যাড হক বলতে বোঝানো হয়েছে যে কোনো বিশেষ কাজের জন্য, মনে করেন সে স্যালারি তো পাচ্ছে, ওয়েজ পাচ্ছে, কিন্তু বিশেষ একটা দায়িত্ব পালনের জন্য সে যদি কোনো আলাদা কোনো কিছু পায়, সেটাকে বলা হয় অ্যাড হক। আর ইন্টারিম হলো মধ্যবর্তী কোনো সময়ের জন্য এক্সট্রা যদি কোনো পেমেন্ট তাকে দেওয়া হয়, সেটাকে বলা হয় ইন্টারিম ওয়েজ। তাহলে এগুলি সব পাবে, বেসিকের হাফ পাবে এবং হাউস অ্যালাউন্সের পুরোটা পাবে যদি কোনো ওয়ার্কার লেইড অফ হয়ে থাকে। তাহলে যদি কোশ্চেন আসে যে একজন, এবারে কোশ্চেনটা কি আপনারা দেখেছেন? এইবার কিন্তু কোশ্চেনটা একটু নাম ধাম দিয়ে স্পেসিফিক্যালি আসছিল, এই জন্য অনেকে লিখতে একটু অসুবিধা হয়েছে। মনে করেন একজন ওয়ার্কার নাম হলো রফিক, 30 দিন যাবত লেইড অফ আছে, তার পেমেন্ট কি হবে? এরকম বলে যদি কোশ্চেন করা হয়, তাহলে আপনারা বলবেন যে সে 30 দিন যাবত বেসিকের পুরোটা পাবে, হাউস মেইনটেনেন্স বা হাউস অ্যালাউন্স পুরোটা পাবে, যদি তার ডিআরএস অ্যালাউন্স থাকে, অ্যাড হক বা ইন্টারিম থাকে, সেটা ফুল পাবে। এই হলো তার পাওনা দাওনা। নাম্বার 3-তে আসি।
a substitute worker whose name is on the master rolls on an establishment shall not be treated as substitute for the purpose of this section if he has completed 1 year of continuous service in that establishment. আমরা 1 নম্বরে দেখেছিলাম যে সাবস্টিটিউট হলে সে কোনো এই ডিআরএস অ্যালাউন্স পাবে না, সরি লেইড অফ ওয়ার্কার হিসেবে তাকে কোনো বেনিফিট পাবে না। কিন্তু দেখা যায় যদি কারো সাবস্টিটিউশনটা 1 বছর বা তার বেশি হয়ে যায় তখন তাকে আর সাবস্টিটিউট ওয়ার্কার বলা যাবে না। Number 4, if any worker is laid off for more than 45 days, whether continuously or intermittently, the worker shall be paid compensation for every subsequent period for 15 days or more laid off as per subsection 2 mentioned here above. অর্থাৎ 45 দিন পর্যন্ত যদি লেইড অফ চলতে থাকে, এটা যদি ভেঙে ভেঙে হয় বা একটানা হয় তাহলে প্রতি 15 দিন পর পর তার এই লেইড অফ হিসাব করে তার পেমেন্টটা দেওয়া হবে ওই 2 নম্বরে যে রুল বলা হয়েছে 2 নম্বরের আলোকে। নাম্বার 5, in any case during a calendar year, if a worker is to be laid off after the first 45 days as aforesaid for any continuous period of 15 days or more, the employer may, instead of laying off such worker, returns him under section 20. বলছে যে যদি কারো laid off হয়ে থাকে এবং সেটা laid off হয়ে থাকে এবং 45 ডেজ এর চেয়ে পরবর্তী আরো 15 দিন হয় তাহলে এইরকম লেইড অফটা কন্টিনিউ না করে সেকশন 20 তে যে রিট্রান্সমেন্টের কথা বলা হয়েছে তাকে রিট্রান্সমেন্ট করা যেতে পারে। তাহলে রিট্রান্সমেন্টটা কি সেটা আমরা একটু দেখি, রিট্রান্সমেন্ট বলতে কি বোঝানো হয়েছে। তার আগে একটু দেখি, লেইড অফ ওয়ার্কার নট এন্টাইটেল টু কম্পেনসেশন ইন সার্টেন কেসেস। আমরা দেখলাম যে লেইড অফ ওয়ার্কাররা কিছু কম্পেনসেশন পাবে, কিন্তু কোনো কোনো ক্ষেত্র আছে যে কোনো কম্পেনসেশন পাবে না। কখন পাবে না? No compensation shall be payable to a worker who has been laid off if he কোনো কম্পেনসেশন দেওয়া হবে না যদি কোনো ওয়ার্কার আহসানুল করি আহসানুল সিয়াম আহসানুল সিয়াম ভাই আপনি মিউট হন প্লিজ। আহসানুল সিয়াম বলা হচ্ছে লেইড অফ ওয়ার্কার কোনো কম্পেনসেশন পাবে না যদি কি হয়, অ্যাকসেপ্ট অন দি সেম ওয়েজ। আরে সিয়াম ভাই কিছু ফোন দেন ভাই, একটা কল দেন ভাই, যে কারো নাম্বার থাকলে, কারো কাছে নাম্বার থাকলে ফোন দিয়ে ওনাকে বলতে হবে, আদারওয়াইজ সে মনে হয় শুনতে পাচ্ছে না। সিয়াম ভাই একটু আনমিউট হন। হ্যাঁ, সিয়াম সাহেব এবার কোথায় একটু সাউন্ড প্রবলেম হচ্ছে যে আরে কেমনে কথা বলবো? স্যার আপনি হোস্ট হিসেবে মিউট করে দিতে পারেন। এটা তো না, আমি নিজে
আমার অথরিটি দেওয়া হয় নাই মিউট করতে পারতেছি না। আচ্ছা স্যার, স্যার মনে হয় নিজে হোস্ট না, আপনারা কেউ একজন কল দেন, স্যার হোস্ট না তো। ওকে, আপনারা একটু কষ্ট করে শোনেন যে যদি কোনো ওয়ার্কারকে লেইড অফ করা হয় এবং সে কোনো কম্পেনসেশন পাবে না, কখন পাবে না? রিফিউজ টু অ্যাকসেপ্ট অন দি সেম ওয়েজ any alternative employment not requiring any or previous experience in the same establishment or in any other establishment belonging to the same employer and located in the same town or village or situated within 8 kilometers of the establishment. লেইড অফ করলো, লেইড অফ করে তাকে বলা হলো যে তার বেতন ঠিক থাকবে এই প্রতিষ্ঠানের অন্য কোনো সেকশনে অথবা একই মালিকের অন্য কোনো প্রতিষ্ঠানে। এই প্রতিষ্ঠানটার দূরত্ব হবে একই শহরে অথবা একই গ্রামে অথবা পার্শ্ববর্তী কোনো জায়গায় যেটা 8 কিলোমিটারের বেশি দূরত্ব হবে না। এরকম কোনো অফার পাওয়ার পরেও যদি ওই ওয়ার্কার এই প্রস্তাব রিফিউজ করে, অ্যাকসেপ্ট করতে রাজি না হয়, তাহলে তাকে কোনো ধরনের লেইড অফ বেনিফিট দেওয়া হবে না। যদি সে অ্যাকসেপ্ট করে যে কোনো এডিশনাল কোনো এক্সপেরিয়েন্স দরকার নাই, বেতন ঠিক থাকবে, একই প্রতিষ্ঠানের অন্য কোনো ডিপার্টমেন্টে বা আদার কোনো প্রতিষ্ঠানে অথবা একই শহরে বা অন্য কোনো শহর 8 কিলোমিটারের ভিতরে কোনো প্রতিষ্ঠানে জব করতে রাজি না হলে সে কোনো বেনিফিট পাবে না। Number B, does not present himself for work at the establishment at the appointed time during normal working hours at least once a day if so required by the employer. আমরা এরই করছিলাম, চিটাগং থেকে ঢাকা শিফট করছিলাম, কিন্তু তখন তো স্যার যদিও এটা 5 কিলোমিটার ছিল, যাকে 8 কিলোমিটার বলছেন, আমরা ঢাকা চিটাগং থেকে ঢাকা শিফট করে নিয়ে আসছিলাম এমপ্লয়ি। আচ্ছা, স্যার আমরা কি ঠিক ছিলাম ওইটাতে? বলুন তো। চিটাগাং থেকে ঢাকা নিয়ে আসছিলেন, তাই? জি স্যার। চিটাগাং থেকে ঢাকা নিয়ে আসলে সেটা আইন সিদ্ধ হয় নাই, তবে সে যদি মানে যে চাকরিটা করার সুবাদে যদি সেইটা এগ্রি করলে ভালো, কিন্তু সেটা আইন সিদ্ধ হয় নাই। ওই আর যদি সেটা বন্ধ করে দিতে হচ্ছিল যে কোনো একটা কারণে, পরে আমরা বলছি অফার করলাম যে তোমার ঢাকায় আমাদের তোমাদের জন্য করছে ওদেরকে, এবং ঢাকায় আনার পর প্রায় 6 মাস হাউজিং টাউজিং যা আছে সব আমরা দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যদি আপনারা বেশি দেন, চাকরি যাওয়ার সাথে ভালো হয়েছে দিয়েছেন, কিন্তু আইনে বলা হয়েছে যে 8 কিলোমিটার মিনিমাম, 8 কিলোমিটারের মধ্যে যদি সে রিটার্নস রাজি না হয় তাহলে কোনো বেনিফিট পাবে না। একটু আমি একটা ফোন একটু করে স্যার আপনি মনে হচ্ছে মিউট হয়ে গেছে স্যার, শুনতে পাচ্ছি না আমরা স্যার। স্যার তো বললো স্যারের স্যারের ফোন ফোন আসছে, একটু এসছে। ওয়েট করেন। জি, থ্যাংক ইউ। স্যার একটু কাইন্ডলি এইটা একটু আরেকবার বলবেন, নয়েজের কারণে কনসেন্ট্রেশন আসলে নষ্ট হয়ে গেছিল। আচ্ছা, কোনটা যে কোন
ক্ষেত্রে কোন ক্ষেত্রে লেইড অফ ওয়ার্কার কোনো বেনিফিট পাবে না, তাই? এক্স্যাক্টলি স্যার এটাই। হ্যাঁ, থ্যাংক ইউ। যে মনে করেন যে প্রতিষ্ঠানে সে জব করতেছিল ওই প্রতিষ্ঠানে এখন তাকে কাজে দেওয়ার মতো স্কোপ নাই, তখন ওই ওয়ার্কার অফার করলো যে আপনার এডিশনাল কোনো এক্সপেরিয়েন্সের দরকার নাই, আপনি বেতনও সমান পাবেন অন্য কোনো ডিপার্টমেন্টে বা একই মালিকের অন্য কোনো প্রতিষ্ঠানে। সেই প্রতিষ্ঠানটা হবে একই শহরে বা একই গ্রামে, অথবা যদি পাশে হয় তার দূরত্ব 8 কিলোমিটার, মানে রেডিয়াস 8 কিলোমিটারের দূরে হবে না। এই 8 কিলোমিটারের ভেতরে যদি কোনো প্রতিষ্ঠানে তাকে জব দেওয়া হয় এবং সে সেটা যদি করতে রাজি না হয় বা অন্য কোনো ডিপার্টমেন্টে কাজ করতে রাজি না হয়, যেমন সে ছিল প্রকিউরমেন্টে, তাকে দিল লিগ্যাল সেকশনে, সে রাজি হলো না, তাহলে সে কোনো লেইড অফ বেনিফিট পাবে না। অথবা তার নর্মাল সময়ে কাজে যোগদানের জন্য যদি একদিনও সে যোগদান না করে থাকে, সেক্ষেত্রেও সে কোনো লেইড অফ বেনিফিট পাবে না। এবার বুঝতে পারছেন? রাইট, অ্যাবসলিউটলি ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। জি, ওয়েলকাম। এবার আসি রিট্রেসমেন্ট কাকে বলা হয়েছে। Retrenchments mean the termination of service of a worker by the employer on ground of redundancy. অর্থাৎ যদি যদি কোনো কারণে কোনো প্রতিষ্ঠানের লোকবল প্রয়োজনের চেয়ে বেশি হয়ে যায়, আধিক্য হয়। এখন আধিক্য কখন হয়? যখন দেখা যায় যে পর্যাপ্ত পরিমাণে উৎপাদনের প্রয়োজন হয় না, অর্থাৎ মার্কেটে সেল ওইভাবে হচ্ছে না, যত এমপ্লয়ি নিয়োগ দেওয়া হয়েছিল সেটাকে কাজে আনতে পারতেছে না, র ম্যাটেরিয়ালের সাপ্লাই নাই, পাওয়ার যথাযথভাবে পাচ্ছে না, নানা কারণ হতে পারে, বা প্রতিষ্ঠান ক্যাপিটাল কমে গেছে, ওয়ার্কিং ক্যাপিটাল কমে যাওয়ার কারণে সে সমস্ত লোকজনকে সমানভাবে খাটাতে পারতেছে না, একটা সেকশনের মেশিন নষ্ট হয়ে গেছে, ওই মেশিনটা রিপ্লেস করার মতো তার সামর্থ্য নাই, অথবা দেখা গেল যে যে জিনিসটা নিয়ে তার বিজনেস ছিল ওইটাই এক সময় অবসলেট হয়ে গেছে, তাকে অন্য বিজনেসে যেতে হচ্ছে। এরকম নানা কারণে যদি আধিক্যের কারণে কোনো এমপ্লয়িকে ছাঁটাই করা হয়, তাকে বলা হয় রিট্রেন্সমেন্ট। এই রিট্রেন্ট অলসো এ টার্মিনেশন। রাইট অফ রিট্রেন্সড ওয়ার্কার অর প্রসিডিউর ফর রিট্রেন্সমেন্ট। একজন রিট্রেন্সড ওয়ার্কারের রাইট কি বা কি পদ্ধতিতে রিট্রেন্স করা হয়ে থাকে। আমরা আসি 1 নম্বরে, ইফ এনি ওয়ার্কার হ্যাজ been in continuous service under an employer for not less than 1 year, 1 বছরের কম হবে না যদি কোনো ওয়ার্কার কোনো এমপ্লয়ার আন্ডারে কাজ করে থাকে, the employer in case of retrenchment of such worker shall কি হবে, give him 1 month notice in writing mentioning the reason for his retrenchment, or in lieu of such notice pay him wage for the period of notice. বলা হয়েছে যে যদি 1 বছর, মানে কমপক্ষে 1 বছর কোনো ওয়ার্কারের আন্ডারে কাজ করে থাকে, তাকে রিটেন্স করতে হলে নোটিশ দিতে হবে 30 দিনের, অথবা তাকে 1 মাসের ওয়েজ দিতে হবে যদি নোটিশ না দেওয়া হয়। 2 নম্বরে বলা হয়েছে, সেন্ড আ কপি of the notice to the chief inspector or any other officer specified by him, and another copy to the collective bargaining agent of the establishment if any. যে এই রিট্রেসমেন্টের একটা কপি পাঠাতে হবে চিফ ইন্সপেক্টরের কাছে, আর একটা পাঠাতে হবে কালেকটিভ বার্গেনিং এজেন্ট থাকলে তাদের কাছে। নাম্বার সি, পে হিম আ কম্পেনসেশন 30 days ওয়েজ ফর হিজ এভরি ইয়ার অফ সার্ভিস অর গ্র্যাচুইটি ইফ এনি হুইচএভার ইজ হায়ার। যে প্রতিটা কমপ্লিটেড ইয়ারের জন্য 30 দিনের ওয়েজ অথবা গ্র্যাচুইটি যদি থাকে, এই দুটোর মধ্যে যেটা বেশি সেটা কম্পেনসেশন হিসেবে দিতে হবে, পাশাপাশি নোটিশ দিতে হবে, না হলে নোটিশের সমপরিমাণ 1 মাসের ওয়েজ তাকে দিতে হবে। নাম্বার 2, if a worker is required to be retrenched, the employer shall, in absence of any agreement between him and the worker in this behalf, retrench the worker who has been last person to be employed in that category. এখন প্রশ্ন আসতে পারে যে কাকে রিট্রেন্স করব, মনে করেন 500 এমপ্লয়ি আছে, এর মধ্যে 30 জনকে রিট্রেন্স করতে হবে, কাকে করব? লাস্ট কাম ফার্স্ট আউট।
লাস্ট কাম ফার্স্ট আউট, রাইট। রিট্রেন্সমেন্টে যদি অন্য কোনো চুক্তি না থাকে, যদি চুক্তি থাকে যে অন্য কিছু, তাহলে ভিন্ন কথা। যদি এরকম কোনো চুক্তি না থাকে তাহলে লাস্ট কাম ফার্স্ট আউট হবে, যে সর্বশেষ জয়েন করছে সে সবার আগে রিট্রেন্স হবে। কি কি কারণে রিট্রেন্সড হতে পারে? গ্রাউন্ড ফর রিট্রেন্সমেন্ট: নাম্বার 1, ব্রেকডাউন অফ মেশিনারি, যন্ত্রপাতি ভেঙে যাওয়া। ক্লোজার অফ ইউনিট, কোনো একটা ইউনিট বন্ধ করে দেওয়া। ডিসকন্টিনিউইং প্রোডাক্টস এন্ড সার্ভিসেস, যে কোনো প্রোডাক্ট এবং সার্ভিস এখন চলছে কিছু, মানে এখন আর চলতেছে না, অথবা মালিক নিজেই প্রোডাকশন বন্ধ করে দিয়েছে, এরকম কোনো কারণে হতে পারে। এরপরে আছে ইকোনমিক রিজন, আর্থিক কারণে। মালিকের আর্থিক অবস্থা খুব খারাপ হয়ে গেছে, যে সে সমস্ত এমপ্লয়িকে আর চালিয়ে রাখতে পারতেছে না, এ কারণেও রিট্রেন্সমেন্ট করা লাগতে পারে। রিস্ট্রাকচারিং, এখন দেখেন রিস্ট্রাকচারিং বলতে কি বোঝানো হয়? রিস্ট্রাকচার বলতে বোঝানো হয়েছে অ্যামালগেমেশন, মার্জার, অ্যাকুইজিশন, এরকম অনেক কিছু। এগুলি হলে সাধারণত অনেক ওয়ার্কারের চাকরি চলে যায়, কারণ 3-4টা প্রতিষ্ঠান মিলে একটা হয়ে যায়, তখন সব এমপ্লয়ি বা সব ওয়ার্কারকে কাজে লাগানো যায় না, তখনও রিট্রেন্সমেন্ট হয়। টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, টাইপরাইটার কোনো প্রতিষ্ঠানে আগে থাকলে টাইপিস্ট ছিল, এখন তো টাইপরাইটার নাই, আর টাইপরাইটারে কোনো কাজ নাই, সে যদি কম্পিউটারে অদক্ষ হয়ে যায় বা দক্ষতা অর্জন না করে ইন দ্য মিন টাইম, অবশ্যই তার চাকরি চলে যাবে, রিট্রেন্সমেন্টে চলে যাবে। রি-এমপ্লয়মেন্ট অফ রিট্রেন্সড ওয়ার্কার, মনে করেন কোনো একটা সময় একটা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা বিভিন্ন কারণে খারাপ হয়ে গেছে, যে একজন ওয়ার্কারকে আর কাজে লাগাতে পারে নাই, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে তাকে কাজে লাগানোর সুযোগ হয়েছে। এই ক্ষেত্রে রিট্রেন্সমেন্ট ওয়ার্কারকে পুনরায় নিয়োগ দেওয়া যেতে পারে। এই নিয়োগের কিছু পলিসি রয়েছে, আমরা এবার পলিসি নিয়ে একটু কথা বলবো। If the employer intend to employ again any worker within the period of 1 year of such retrenchment, the employer shall send a notice to the last known address of the retrenched worker asking him to apply for the employment. যদি মনে করেন 1 বছর হয়ে গেছে বা তার কম সময়ের মধ্যে রিট্রেন্সড হয়, তাহলে সর্বশেষ তার যে অ্যাড্রেস জানা ছিল ওই জানা চিঠিতে তাকে চিঠি পাঠিয়ে জানাতে হবে যে আপনি চাকরির জন্য আবেদন করেন। যদি 1 বছরের বেশি হয়? হ্যাঁ, 1 বছরের বেশি হয়, আর যদি তাকে নেওয়ার ইচ্ছে থাকে তাহলেও পাঠাবে, যদি ইচ্ছে থাকে, কিন্তু 1 বছরের মধ্যে ওই সেম পদ হলে ওই ওয়ার্কারকেই পাঠাতে বলা হয়েছে। এরপরে if any worker applies for employment in response to such request shall be given preference, মনে করেন যদি কেউ অ্যাপ্লাই করে, ওই রিট্রেন্সড ওয়ার্কার অ্যাপ্লাই করে বা অন্য কোনো সোর্সেও নিয়োগের সুযোগ থাকে, তাহলে ওই রিট্রেন্সড ওয়ার্কারকে প্রেফারেন্স দিতে হবে। এখন ওই একই পদের জন্য 3 জন রিট্রেন্সড আবেদন করলো, পদ একটা, 3 জনকে চিঠি দিয়েছিল, 3 জন আবেদন করছে, কাকে নিবে? রিটেন্স ওয়ার্কার, সরি, রিটেন্স যাকে করা হয়েছে তাকে নিতে হবে। হ্যাঁ, এখন রিটেন্স এর মধ্যেই 3 জন ছিল, 3 জনেই আবার আবেদন করছে, কিন্তু নিবে একজন, নিবে কাকে? স্যার যে বেশি সময় চাকরি করছে তাকে আগে নিবে। হ্যাঁ, যে শেষে রিট্রেন্সড হয়েছে তাকে আগে নিবে। এইখানে হলো লাস্ট আউট ফার্স্ট ইন হবে, লাস্ট আউট ফার্স্ট ইন, আর আগেরটা ছিল ফার্স্ট সরি লাস্ট ইন ফার্স্ট আউট, আর এখানে হলো লাস্ট আউট ফার্স্ট ইন। সর্বশেষ যাকে রিট্রেন্স করা হয়েছে তাকে আগে নিয়োগ দেওয়া হবে, অথবা যার চাকরির মেয়াদ বেশি, এখানে বলা হয়েছে অন দি বেসিস অফ সিনিয়রিটি, যার চাকরির মেয়াদ বেশি ছিল তাকে আগে নিয়োগ দেওয়া হবে। ডিসচার্জ ফ্রম দ্য সার্ভিস, ডিসচার্জ হলো আরেকটা টার্মিনেশন। ডিসচার্জ হয়েছে কারো যদি শারীরিক অক্ষমতার কারণে, কোন ওয়ার্কারের শারীরিক অক্ষমতার কারণে তাকে যদি চাকরি থেকে বরখাস্ত করা হয়, সেটাকে বলা হবে ডিসচার্জ। শারীরিক অক্ষমতা,
ফিজিক্যালি আনফিট যদি হয়ে থাকে এবং সেটা যদি কন্টিনিউ করে আর তার ওখান থেকে ফিরে আসার কোনো সম্ভাবনা না থাকে, সেই ক্ষেত্রে তাকে ডাক্তারের সার্টিফিকেট অনুযায়ী আনফিট ঘোষণা করার পরে তাকে চাকরিচ্যুত করা হলে সেটাকে বলা হবে ডিসচার্জ। এখন ডিসচার্জ করার গ্রাউন্ড, কোন গ্রাউন্ডে একজন ওয়ার্কারকে ডিসচার্জ করা যেতে পারে? A worker may be discharged from the service for reason of physical or mental incapacity. একটা হতে পারে ফিজিক্যাল অথবা হতে পারে মেন্টাল, or continued ill health certified by registered medical practitioner. এখন নিজে যদি কাউকে বলে যে এ ফিজিক্যালি বা মেন্টালি আনফিট, সেটা হবে না। হ্যাঁ, ফিজিক্যাল বা মেন্টাল আনফিট বলতে হবে ডাক্তারের। ডাক্তার যদি বলে তাহলেই কেবলমাত্র সে আনফিট হবে এবং আনফিট লোককে ডিসচার্জ করা যাবে, প্রোভাইডেড দ্যাট ইফ এনি ওয়ার্কার ইজ আনএবল টু কন্টিনিউ হিজ এক্সিস্টিং ওয়ার্ক ডিউ টু অ্যাক্সিডেন্ট while in work or illness caused by the nature of work, the employer may, after paying discharge benefit with consent of worker, engage to other work based on his experience. অর্থাৎ কোন ওয়ার্কার যদি চাকরিরত অবস্থায় অ্যাক্সিডেন্ট করে অথবা চাকরির ন্যাচারের কারণে তার কোনো অসুস্থতা এসে যায়, তখন তাকে প্রথমত ডিসচার্জ করলো, ডিসচার্জের যাবতীয় বেনিফিট দিল, দেওয়ার পরে তাকে অন্য কোনো আরেকটা কাজে দেওয়া যেতে পারে তার যে এক্সপেরিয়েন্স আছে বা সামর্থ্য আছে এর উপরে ভিত্তি করে। এখন ডিসচার্জ টু ওয়ার্কারের বেনিফিট কি? বেনিফিট হলো, if a discharged worker completes not less than 1 year of continuous service, he shall be paid by the employer as compensation 30 days wage for his every years of service or gratuity if payable, whichever is higher. যে 30 দিনের স্যালারি প্রতি কমপ্লিটেড ইয়ারের জন্য অথবা গ্রাচুইটি, এই দুটার মধ্যে যেটা বেশি হবে সেটা তাকে কম্পেনসেশন হিসেবে দেওয়া হবে। আমরা কিছু পার্থক্য দেখি, ডিসমিজাল এবং ডিসচার্জের মধ্যে পার্থক্য। স্যার বলবো? হ্যাঁ বলেন। স্যার ডিসমিসাল যেটা ওটা হচ্ছে স্যার হচ্ছে সরি স্যার, ডিসচার্জ যেটা ওটা হচ্ছে মানে কোনো কারণে যদি কাজ করতে অক্ষম হয় সেটা হচ্ছে ডিসচার্জ, অর্থাৎ এমপ্লয়ের মানে অক্ষমতার কারণে তাকে বাদ দেওয়া হয়। আর ডিসমিসালটা তো স্যার হচ্ছে কোনো অপরাধের কারণে হতে পারে বা মিসকন্ডাক্টের কারণে হতে পারে। সাধারণত মিসকন্ডাক্টের কথাই বলা হয়েছে, মিসকন্ডাক্টের কারণে ডিসমিজাল হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ডিসমিজাল হলো এক ধরনের শাস্তি বা পানিশমেন্ট, কিন্তু ডিসচার্জ কোনো পানিশমেন্ট না। আর ডিসমিজাল করার জন্য কোনো মেডিকেল সার্টিফিকেটের প্রয়োজন হয় না, বা ডিসচার্জ করার জন্য মেডিকেল সার্টিফিকেটের প্রয়োজন হয়। স্যার ডিসচার্জ এবং লে অফ এই দুইটার পার্থক্যটা একটু কনসেপ্টটা ক্লিয়ার করলে আরো ভালো হতো। আচ্ছা আমি করব। জি স্যার, থ্যাংক ইউ। আর একটা হলো, ডিসমিজাল করতে হলে একটা সিস্টেমেটিক প্রসেস ফলো করতে হয়, তাকে শোকজ করতে হয়, জবাব নিতে হয়, চার্জশিট করতে হয়, ইনকোয়ারি করতে হয়, এরকম নানা পদ্ধতি ফলো করার পরে গিয়া ডিসমিজাল করা হয়। কিন্তু ডিসচার্জ করা হয় মেডিকেল প্র্যাকটিশনার যদি সার্টিফাই করে, তাহলেই কেবলমাত্র অক্ষম ঘোষণা করলে তাকে ডিসচার্জ করা যায়। আপনার প্রশ্ন ছিল ডিসচার্জ এবং লে অফের মধ্যে পার্থক্য, আমি বাকি পার্থক্যগুলি বলে নেই, এরপরে আসতেছি। হ্যাঁ, ডিসমিজাল এবং লে অফ এর পার্থক্যটা বললাম, কিন্তু এরপরেই বলবো লে অফ এবং ডিসচার্জের পার্থক্য। একইভাবে ডিসমিজাল হলো মিসকন্ডাক্টের কারণে হয় এবং লে অফ হয়ে থাকে প্রতিষ্ঠানের অক্ষমতার কারণে। অক্ষমতা নানা কারণে হতে পারে, একটা হলো আর্থিক অক্ষমতা অথবা আদার্স কোনো অক্ষমতা, বা সাপ্লাই চেইনে কোনো সমস্যার কারণে যদি প্রতিষ্ঠান কাজ দিতে না পারে তখন সেটাকে লে অফ বলা হয়। ডিসমিসাল পানিশমেন্ট, লে অফ কোনো পানিশমেন্ট না। ডিসমিসাল হলো টার্মিনেশন এক ধরনের, কিন্তু
লে অফ কোনো টার্মিনেশন না, এটা হলো ডিসকন্টিনিউ অফ সার্ভিস, সাময়িক কাজ থেকে বিরত রাখা। হ্যাঁ, আর লে অফের জন্য মাস্টার রোল মেনটেন করতে হয়, কারণ এ দ্বারা তো চাকরি চলে যায় না, এরা নিয়মিত আসলে পরে খাতায় লিখে রাখা হয় অমুক আসছিল তমুক আসে না ইত্যাদি। কিন্তু ডিসমিসাল ওয়ার্কারদের জন্য কোনো মাস্টার রোল মেনটেন করার প্রয়োজন হয় না। ওয়ার্কাররা অবশ্যই মিসকন্ডাক্টের দোষে দোষী হয়, কিন্তু লেইড অফ ওয়ার্কাররা কোনো প্রকার দোষে দুষ্ট না, এটা পরিস্থিতির শিকার হয়ে তাদেরকে লেইড অফ হতে হয়। এবার আমরা এই লে অফ এবং ডিসচার্জের পার্থক্যটাই আসি। লে অফ তো আমরা বুঝলাম যে প্রতিষ্ঠানের কোনো অক্ষমতার কারণে তাকে কাজ না দিতে পারলে সেটা হবে লে অফ। আর ডিসচার্জ হলো কি, ওয়ার্কারের অক্ষমতার কারণে, রাইট, কাজ করতে যদি অসমর্থ হয় কনসেপ্টটা ক্লিয়ার। তাহলে হ্যাঁ ইয়া হবে, ডিসচার্জ হবে। একটা হচ্ছে প্রতিষ্ঠান অক্ষমতার কারণে আর একটা হচ্ছে এমপ্লয়ের অক্ষমতার কারণে, রাইট। আর এই দুইটার কোনোটাই পানিশমেন্ট না, দুটাই অক্ষমতা, এটা পানিশমেন্টের পর্যায়ে পড়বে না। আর লে অফ হলো টেম্পোরারি, মানে ডিসকন্টিনিউশন অফ সার্ভিস, কিন্তু ডিসচার্জ হলো একদম কন্টিনিউয়াস ডিসকন্টিনিউশন, মানে সে ওই জবে আর থাকতে পারলো না, যদিও তাকে অন্য আর একটা জব দেওয়া হয় সেটা নতুন জব, এটা এইটার কন্টিনিউশন বলা যাবে না, ওটা হবে সম্পূর্ণ নতুন আর একটা জব। এখানে লে অফে আমরা দেখতেছি যে মাস্টার রোল মেনটেন করা হয়, কিন্তু ডিসচার্জে কোনো মাস্টার রোল মেনটেন করা যাবে না। হ্যাঁ হ্যাঁ, ইয়াতে লেইড অফ ওয়ার্কাররা তার যাবতীয় সার্ভিস বেনিফিট এককালীন পেয়ে যায়, কিন্তু লে অফ ওয়ার্কাররা যতদিন পর্যন্ত না রিট্রেসড না হয় ততদিন পর্যন্ত তারা কোনো সার্ভিস বেনিফিট পাবে না, কোনো কম্পেনসেশন পাবে না। সাধারণত এই পার্থক্য আমরা করতে পারি লেইড অফ এবং রিট্রেসড ওয়ার্কারদের মধ্যে। আর কোনো কোশ্চেন আছে? নো স্যার। এবার আমার একটা কোশ্চেন আছে, all dismissal or termination but all termination are not dismissal. All dismissal are termination but not all termination are dismissal. কোশ্চেনটা আপনারা বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে কেউ এর উত্তর করতে পারবেন? চেষ্টা করা যাবে। অল ডিসমিসাল আর টার্মিনেশন স্যার, যাদেরকে কাজ থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে সেটা যে কারণেই হোক না কেন, কোম্পানির অক্ষমতার জন্য হোক আর এমপ্লয়ির অক্ষমতার জন্য হোক আর মিসকন্ডাক্টের জন্য হোক, সো টার্মিনেশন মানে সাময়িক হলেও টার্মিনেশন, বাট সকল টার্মিনেশনই নট ডিসমিসাল, কারণ এখানে ডিসচার্জ করা হচ্ছে, এটা তো আর ডিসমিসাল না, ওকে তো আর টার্মিনেট করা হচ্ছে না সেইভাবে। এক্স্যাক্টলি, যে এই সমস্ত প্রকার সেপারেশনকে আমরা একটা জেনেরিক নামে বলি টার্মিনেশন, আর এই টার্মিনেশনের একটা নাম মানে একটা মাধ্যম হলো ডিসমিসাল, ঠিক আছে? তাহলে আর আদার যে মিনস গুলি আছে, উপায়গুলি আছে, এগুলিকে আমরা ডিসমিসাল করবো না। এই জন্য বলা হয়েছে যে অল ডিসমিসালস আর টার্মিনেশন বাট নট অল টার্মিনেশন আর ডিসমিসাল। এটাই এইখানে এই কথাই বলা আছে। আমরা সামনে যাই। Unfair labor practices on the part of employer. আজকে অনেকগুলো দিলেন স্যার, সরি আজকে লোড অনেক বেশি হয়ে গেছে। না, বিষয়বস্তু অনেক বেশি ছিল না, বাট আপনাদেরকে একটু পার্টিসিপেট করাতে চেষ্টা করেছি এই কারণে যে বিষয়টা একটু একটার সাথে আর একটা সাদৃশ্য নাই, একটু আলাদা আলাদা, এবং এখান থেকে অনেক কোশ্চেন হয়, এই জন্য আপনাদের একটু ইনভলভ করার কারণে সময়টা একটু বেশি লাগছে। আমি
এখন একটু একটু এইখানে 2-3টা স্লাইড একটু স্কিপ করে যাব। আনফেয়ার লেবার প্র্যাকটিসেস অন দি পার্ট অফ দি এমপ্লয়ার। এমপ্লয়ার কি কি কাজ করলে আনফেয়ার লেবার প্র্যাকটিস হবে সেটা হলো, এখানে বেশিরভাগ কথাই বলা হয়েছে যে কোনো প্রকার ট্রেড ইউনিয়ন যদি করতে না দেয়, তাকে কোনো এই ট্রেড ইউনিয়নে যদি ভোট দিতে বিরত রাখে, কোনো প্রকার প্রমোশন বা আদার কোনো সার্ভিস বেনিফিট থেকে কোনো এমপ্লয়িকে বঞ্চিত করা হয়, তাকে যে প্রসেস ফলো করে ডিসমিসাল বা ডিসচার্জ করার প্রয়োজন এইগুলি যদি না করা হয়, সেগুলিকে আনফেয়ার লেবার প্র্যাকটিস বলা হবে অন দি পার্ট অফ দি এমপ্লয়ার। আরো আছে, induce any worker to refrain from becoming a member or to quit such post. কাউকে যদি বাধ্য করা হয় যে আপনি এই পোস্টে থাকবেন, অথবা কাউকে বলা হয় আপনি এখান থেকে রিজাইন করবেন, সেটাও আনফেয়ার লেবার প্র্যাকটিস হবে। অথবা compel or attempt to compel any officer of the collective bargaining agent to arrive at a settlement or to sign a memorandum of settlement. কাউকে বাধ্য করা হয় সেটেলমেন্টে আসতে, অথবা যে মেমোরান্ডাম অফ সেটেলমেন্ট সেটাকে সাইন করতে যদি কাউকে বাধ্য করা হয় অথবা বাধ্য করার চেষ্টা করা হয়, সেটাকেও আনফেয়ার লেবার প্র্যাকটিস বলবে। এরপরে বলা হয়েছে ইন্টারফেয়ার উইথ অর ইন এনি ওয়ে ইনফ্লুয়েন্স দ্য ইলেকশন। ইলেকশনে যদি কোনো ভাবে প্রভাবান্বিত করা হয়, সেটাকেও আনফেয়ার লেবার প্র্যাকটিস হবে। তাহলে কোন ইলেকশন? ইলেকশন হলো সিবিএ নির্বাচনের ইলেকশন। হ্যাঁ, সিবিএ নেতা নির্বাচন। এই নেতা নির্বাচনে যদি কাউকে কোনো প্রকার আনফেয়ার মিনস অ্যাডপ্ট করা হয়, সেটাকে অবৈধ ঘোষণা করা হয়েছে। এখন এটা তো গেল এমপ্লয়ারের পক্ষ থেকে। এমপ্লয়িদেরও অনেক কাজ আছে যেগুলি আনফেয়ার লেবার প্র্যাকটিস হবে, সেগুলি আমরা একটু দেখি। আছে, নো ওয়ার্কার শ্যাল এনগেজ হিমসেলফ in any trade union activities during his working hour without the permission of the employer. বলছে কাজের সময় কোনো ট্রেড ইউনিয়নের ওয়ার্কার তার কাজ বাদ দিয়ে বা পারমিশন ছাড়া ট্রেড ইউনিয়নের অ্যাক্টিভিটিসে যুক্ত হতে পারবে না। আসলে কি প্র্যাকটিস এইটা নাকি অন্য?